আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, তোমরা চারজন জয়েন করেছো আর একজন সালাম দিলা। ওয়ালাইকুম সালাম। তো আমরা থার্ড ইয়ারের আজকে প্রথম ক্লাস। আমরা 10 মিনিট আগে শুরু করেছি কারণ অনেক সময় এমন হয় যে যারা নতুন একেবারে এই জুমে অ্যাটেন্ড করতে তাদের সমস্যা হয়, তো সেই জন্যই আসলে 10 মিনিট আগে শুরু করা। তো আজকে আমরা পড়বো এবং কিছু তোমাদের সিলেবাসের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করা, সেগুলোই আমরা করব। তো তার আগে আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, যাতে আরো সবাই জয়েন করে সেই জন্য। কারণ এখনো 10 মিনিট বাকি আছে আর ম্যাক্সিমাম সবাই জানে যে আমাদের 8টা থেকে ক্লাস, যারা আগে জয়েন করেছিল আর কি। তো আমরা একটু ওয়েট করি। আমি সেই পর্যন্ত আমি সাইলেন্ট থাকতেছি আর কি। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো এর ভেতরে। স্যার হ্যাঁ, বলো। স্যার যদি কোনো একটা সাবজেক্টের পোয়েট্রি কি বলি, যে ব্রিফ ভালো না হয় সেক্ষেত্রে পাশের সম্ভাবনা আছে? অন্য ওগুলো ভালো হলে পাস হবে না কেন? ধরো তুমি ব্রিফে তো অনলি 10 মার্ক, তো বাকি আরো যে মার্কস আছে তার ভেতরে যদি অন্যগুলো ভালো করো তাহলে পাস হবে না কেন? এখন এটা হতে পারে যে আমার রেজাল্ট ভালো হবে কিনা। তো ব্রিফ ভালো না করলে রেজাল্ট ভালো হয় না আসলে। ভালো বলতে মিনিমাম 8 পেতে হয়। 8 পাইলে হচ্ছে তোমার ভালো হয়। আশ্চর্য বিষয় যে স্যার, পড়ে গেলা যাওয়ার পরে একটা ব্রিফও মনে থাকে। ব্রিফ আসলে একদিন দুদিন পড়ে তো মনে থাকবে না, এটাকে বারবার পড়তে হয়। আর তোমরা ওই যে আগে নৈর্ব্যক্তিক যে প্রশ্নগুলো পড়তো না এসএসসি ইন্টারমিডিয়েটে, তো ওগুলো কি একদিন দুদিনে মনে থাকতো? থাকতো না। হ্যাঁ, ওইখানে একটা জিনিস যেটা থাকতো যে অপশন দেওয়া থাকতো, অনেক সময় দেখে মনে পড়ে যেত। বাট এখানে যেহেতু অপশন দেওয়া থাকে না, যার জন্য এখানে মনেটা পড়ে না। স্যার, ব্রিফ তো সব সেট সাজেশন থেকেই কমন পড়ে। সেট এবার তো সাজেশনে এরকমই হয়েছে। অনেকগুলো দেয়া থাকে, তো ওর ভেতর থেকে তো কমন পড়বেই। হুম। আর সাজেশন থেকে যদি কমন না পড়ে তাহলে তো মুশকিল না, সাজেশন থেকে তো কমন পড়তে হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলোই সেট সাজেশনে থাকে। আচ্ছা। স্যার, আমরা থার্ড ইয়ারে কোন বইগুলা কিনবো সেগুলা হ্যাঁ, এগুলো সব সম্পর্কে বলবো। একটু হ্যাঁ, বলে দিলে ভালো হইতো। হ্যাঁ, এগুলো সব বলবো। আচ্ছা, ঠিক আছে। আমি যে ওয়েট করতেছি আরো যারা জয়েন করে সেই জন্য। 56 বাজে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার, মানে আমি আগে কখনো অনলাইন ক্লাস করিনি, ফার্স্ট ঢুকলাম, তাই কথা বলতে ঠিক আছে কিনা সবকিছু। আমাকে তো শুনতে পাচ্ছ তাই না? হ্যাঁ, জি, ক্লিয়ার। বাস, বাস, ওকে। তার মানে ঠিক আছে সবকিছু। জি, প্লিজ এন্টার ইওর আলহামদুলিল্লাহ। মিটিং পাসকোড। পাসকোড দিতে পারতেছে না। পাসকোড। এবার তো তাও ইয়েটা কম। গত বছরে যেটা হয়েছিল, আহ, প্রথম দিনেই 130 জনের মতো জয়েন করেছিল। তো আমি তো তখন জুমের ফ্রি সফটওয়্যারটা ইউজ করতাম। তো দেখা যায় যে প্রথম দিনেই সব ব্লক হয়ে অবস্থা খারাপ। মানে 100 জন পর্যন্ত ফ্রিতে নেওয়া যেত।
তো প্রথম দিনেই অনেকে রাগ টাগ করে কি অবস্থা, ক্লাস করতে পারলাম না এটা সেটা। তো এবার এবার আসলে আহ, আমার একটু সময় দেওয়াও কম হয়েছে, আমি অতটা সবার মাঝে আসলে ছড়াই দিতে পারিনি যে আমাদের থার্ড ইয়ার ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, আরো 3 মিনিট আছে, 3 মিনিট পরে আমরা শুরু করব। তোমরা আরো যারা আছো প্রথম আমার সাথে কথা বলতেছো, কথা বলতে পারো, যে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারো, এখনো সময় আছে যেহেতু আমরা এখনো ক্লাস শুরু করিনি। আবার এই যে যেমন তোমার নাম জানি না তো, শাওমি, শাওমি যেমন বললো যে এটাই ফার্স্ট তার এক্সপিরিয়েন্স, সে চেক করলো। জি স্যার, আমি বিথি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। এই যে একটু আগে জয়েন করলা তাই না? হ্যাঁ, আপনাকে ফোন দিছিলাম। হ্যাঁ। স্যার আমি আমার ফ্রেন্ডদের বলছি, অনেকে ওরা জয়েন্ট মানে আপনার এখানে অ্যাড হবেন কিছুদিন পর। হ্যাঁ, এটা এটা হয় আসলে, আহ, এইটা হয়। আমি তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, যে তোমরা মানে একেবারে ভুল জায়গায় যে আসোনি, এটা আমি তোমাদেরকে দেখাবো। আমি ইউটিউবে আপনাকে ফলো করি অনেক আগে থেকে, ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের থেকে, কিন্তু এইভাবে যে কখনো ক্লাস করতে পারবো অনেক আশা ছিল। এরকম কোন টিচারের কাছে যদি পড়াশোনা করতে পারতাম অনেক ভালো হতো। তা আলহামদুলিল্লাহ সে সুযোগটা পেলাম। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউটিউব দিয়েই আমার পরিচিতি আর কি, ইউটিউব দিয়েই সবাই আমাকে চেনে। পরবর্তীতে তো এই যে গ্রুপ করেছিলাম, তো ওই গ্রুপ থেকেই পরিচিতি। এই যে এইটা, এই গ্রুপটা, এই গ্রুপে আমাদের তোমাদের সংখ্যা আছে প্রায় 70,000। এর চেয়ে তো বড় গ্রুপ আছে, হ্যাঁ, এর চেয়ে তো বড় গ্রুপ আমাদের স্টুডেন্টরাই, মানে তোমাদের সিনিয়ররা পরবর্তীতে খুলেছে, তারা আমার চেয়ে বেশি বড় হয়ে গেছে আর কি। তারা এনাফ টাইম দিতে পারে বা অন্যান্য আরো অনেক বিষয় আছে। আর আমি তো ইউটিউব ভিত্তিক শুরু করেছিলাম, যার জন্য ইউটিউবে আমার সবচেয়ে বেশি 1,20,000-এর মতো তোমাদের সংখ্যাটা আছে। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, আহ, আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা কথা বলে নিই। সেটা হলো যে আমরা প্রতিদিন এই ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এই ক্লাস রেকর্ড হচ্ছে। আমরা সব কিছুই তোমরা আনকাট পেয়ে যাবা, A to Z। প্রতিদিন যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের যা কিছু সব কিছুই তোমরা একেবারে আনকাট পেয়ে যাবা। আমি ওই ক্লাসটা শেষে দেখা যায় 1-2 ঘন্টার মধ্যে ওগুলো পাবলিশ করে দিই, তোমাদের গ্রুপে পেয়ে যাবো। সো যদি কখনো কেউ কোনো ক্লাস মিস করো, অডিট হওয়ার কিছু নাই। কোনো কারণে বিদ্যুৎ চলে গেল, নেটের জন্য ঢুকতে পারতেছো না, তো অডিট হওয়ার কিছু নেই, এটা তোমরা সবই পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি তো বয়স্ক মানুষ, আমার অসুখ বিসুখ বেশি হয়। তো তোমরা মাসে মিনিমাম 10টা ক্লাস পাবেই। তবে যেটা হয় যে ওই 12টা-13টা করেই হয়ে যায়, কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে কোনো দিন ক্লাস অসুস্থতা আসতেছে, তারপরে হয়তো বা অন্য কোনো কারণে হয়তো ক্লাসটা নিতে পারি না, এরকম আসলে। বা অনেক সময় হয়তো নেটের ঝামেলা হয়, কিন্তু আসলে আহ, মানে ঠিকঠাকই ক্লাস হয়। যেমন এবার নিউ সেকেন্ড ইয়ার যেটা হয়েছে, ওদের গত 2 মাসে প্রায় 24টার মতো ক্লাস হয়েছে, মানে 12টা করে ক্লাস পেয়েছে। তো তোমরা এটা নিয়েও ওয়ারিড হইও না, আমি ওই জন্যই বলে নিচ্ছি যে তোমরা মিনিমাম 10টা ক্লাস পাবেই। আরও কিছু বিষয় ক্লিয়ার করে তারপর আমরা ক্লাসে যাই। অনেকে আছে পেমেন্টের বিষয়, অনেকে পেমেন্ট নিয়ে খুবই অডিট, হ্যাঁ। তো পেমেন্ট নিয়ে কোনো অডিট নাই, হ্যাঁ। আমি যেটা করে থাকি যে কখনোই কাউকে একেবারে হচ্ছে ফ্রিতে আমাদের গ্রুপে অ্যাড করি না। মিনিমাম যে 310 টাকার যে ফিটা, এটা দিয়ে আমি অ্যাড করে নিই। বাট এরপরে তোমরা অনেকেই আছো যারা আগে আমাদের সাথে ক্লাস করেছো, আমি ওইভাবে কাউকে তাড়া দেই না, আমি প্রতি মাসে স্মরণ করিয়ে দেই যে হ্যাঁ, হচ্ছে তোমরা পেমেন্ট করতে পারো বা এটা সেটা। আর একটা সার্বজনীন একটা অফার থাকে আমার, যে যদি কেউ প্রিপেইড করে তাহলে সে 250 টাকা দিতে পারবে। আর যদি পোস্টপেইড হয়ে যায় তাহলে সে দিবে হচ্ছে 310 টাকা। মানে আমাদের রেট হচ্ছে 310 টাকা যদি কেউ প্রিপেইড করে। প্রিপেইডটা কীরকম, ধরো এই যে এটা তোমাদের ফেব্রুয়ারি মাস চলতেছে, তোমরা সবাই কিন্তু ফেব্রুয়ারি মাসের ফি দিয়েই ভর্তি হয়েছে। এখন এই ফেব্রুয়ারি মাসের ভেতরেই ধরো শেষের দিকে গিয়ে তোমরা মার্চ মাসের ফিটা দিয়ে দিলে, তখন তোমরা 250 টাকা দিবা।
যদি এরকম হয় যে মার্চের বেতন তোমরা মার্চের 1 তারিখে দিচ্ছ, তাহলেও 310 টাকা, ওটা তখন প্রিপেইড হলো না আর কি। যদি মার্চের বেতন তোমরা যদি ফেব্রুয়ারিতেই দাও, তাহলে ওটা হয়ে যাবে প্রিপেইড এবং তখন 250। আবার যখন এপ্রিলের বেতন যখন যা মার্চে দিবা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে প্রিপেইড এবং তখন সেটা 250। আর অনেকেই আছে এর ভেতরে অনেক দামাদামি করে, বলে যে আরো একটু কমান বা এটা সেটা। তো আমি কিছু প্রিন্সিপাল মেনে চলি, যেমন 310 টাকা, এটা থেকে কখনোই কমাই না। আর ওইখানে দেখা যাচ্ছে যারা দামাদামি করে বা এরকম, সেক্ষেত্রে একটা অফার থাকে যে তুমি প্রথম মাসে দিতে পারলা না, তুমি 2 মাস একসঙ্গে দাও, তাহলে আবার 510 টাকা, মানে তখন ওই বা হচ্ছে 250 টাকাই পড়ে গেল। আবার 3 মাস দিতে পারলা না, 3 মাসে গিয়ে দেখা যাচ্ছে 3 মাসে 1 মাসে 310 টাকা, আর বাকি 2 মাসে 5। এটা এটা তোমরা জেনে যাবা আর কি, আমি বিভিন্ন সময় জানিয়ে দেবো, এগুলো ইজি হয়ে যাবে, এগুলো নিয়ে অরিট থেকো না। অনেকেরই বিভিন্ন সমস্যায় অনেক সময় হয় যে এটা বলতে পারে না বা বলে না, তো এরকমটা কিছু নাই, সমস্যা হতে পারে, এদিক দিয়ে খুবই রিল্যাক্স, পেমেন্টের ব্যাপারে কোনো টেনশন নাই। আচ্ছা, আমি একটু সবাই মিউট করে কথাগুলো বলি। ও, এটা আমারই তো মিউট করে ফেললাম। ওকে, তো এই যে এখনো জয়েন হচ্ছে, তো এখন জয়েন আমি কেমনে করে নেবো, তাই না? ক্লাস শেষেই করে নিতে হবে। ওকে, তো এটা গেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে ক্লাসের রুটিনের ব্যাপারে। ক্লাসের রুটিন আমাদের এখন চলতেছে 8টা থেকে 9টা, বাট আর ধরো 1 মাস পরেই তোমাদের যারা সিনিয়র থার্ড ইয়ার রয়েছে, ওল্ড থার্ড ইয়ার, তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 1-1.5 মাসের মধ্যেই। তখন তোমাদেরকে আমি 9টা থেকে 10টায় নিয়ে যাব, কারণ হচ্ছে যে তখন ওই সময়টা ফাঁকা থাকবে। আর এই সময়টাতে তখন আমি 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 একটা চাকরি করি, অফিসিয়াল কাজ টাজ করতে হয়, তো ওই সময়গুলোতে আমি কাজ করি আর কি। আবার অনেক সময় অনেকে হচ্ছে যে নক দিয়ে আমাকে অন টাইমে পাবে না, হয়তো, তবে আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই দিই। অন টাইমে না পেলেও পরবর্তীতে ওয়েট করবা। ওকে, তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই গ্রুপে তোমরা যারা জয়েন করলে, এইখান থেকে আমি অন্যান্যবার যেগুলো দেইনি এবার সেগুলো দেবো। যেমন এবার লেকচার শিট পাবা তোমরা 100%, মানে লেকচার শিটগুলো তোমরা দেখলে বুঝতে পারবা যে এটাও কাইন্ড অফ নোট। তো এই লেকচার শিটগুলো পেয়ে যাবা। আর হচ্ছে হার্ড যে কিছু সাবজেক্ট রয়েছে, পার্ট রয়েছে আর কি, সেগুলোর নোট দেবো। পাশাপাশি আরও কিছু সহজ, মানে ওইগুলোর নোট অলরেডি আমার করা হয়ে গেছে, তো সেগুলোর দেবো। আর বাকিগুলোর আমি ধীরে ধীরে দিতে থাকবো। আচ্ছা, একজন মেসেজ দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, তোমার রিপ্লাইটা নিলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে ক্লাস শুরুতেই মানে জয়েন করবা। আমি যেটা করি যে অন করে দিয়ে প্রথম 5-6 মিনিট এখানে আমি নিজে মিউট থেকে ওয়েট করি যে আরও যাতে সবাই জয়েন করে, সেজন্য। তো তোমরা চেষ্টা করবো তোমরা যত তাড়াতাড়ি জয়েন করবে, 10 জনের উপরেই যখন জয়েন করে ফেলে আমি তখনই ক্লাস স্টার্ট করে দিই। সেটা যদি এই 8টা 1 মিনিটেই হয়ে যায় তাহলে 8টা 1 মিনিটেই, যদি 8টা 5 মিনিট লাগে তাহলে 5 মিনিট। আর মিনিমাম 5 জন না হলে ক্লাস আমি চালাই না, হ্যাঁ, ওই দিন হয়তো ক্লাস স্টপ রাখি। এগুলো তোমরা সময় সময় জেনে যাবা। ওকে, এবার আসো আমরা আমাদের এই ইয়ার ভিত্তিক আলোচনা করি। সেটা হলো আমরা শুরুতেই আমি শুরুতেই তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে তোমরা থার্ড ইয়ারে উঠে গেছো। আর সেকেন্ড ইয়ারে ছিলে এতদিন, সেকেন্ড ইয়ারে তো তোমরা পরীক্ষা দিলা, অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, বিশেষ করে। হ্যাঁ, থার্ড ইয়ার উঠে গেছি, কথা বলিয়ে না, ভয় লাগে। আচ্ছা, ভয় দূর করার দায়িত্ব তো আমার। ওকে, এবার হচ্ছে থার্ড ইয়ারে উঠে গেছো, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা ছিলা, সেকেন্ড ইয়ার তো তোমরা পরীক্ষা দিয়েছো, যে যেরকমই হয়েছে যাই হোক। একটা জিনিস মনে রেখো, থার্ড ইয়ারটা হচ্ছে একটা মানুষের জীবনের, যেমন ছোটবেলা, বড়বেলা, শেষ বেলা থাকে না, তো থার্ড ইয়ারটা হচ্ছে সেই মানুষের যৌবনকালের মতো। হ্যাঁ, এই অনার্স লাইফের বা এমনকি অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যদি চিন্তা করো, থার্ড ইয়ারটা হচ্ছে এই যৌবনকাল। এই ধরো মিনিমাম 3-4-5 মাস গেলেই তোমরা দেখবা যে অনেক কিছু তোমরা এমনি এমনি বুঝে যাচ্ছ লিটারেচারের। ফার্স্ট ইয়ারকে তো নস্যি মনে হবে, সেকেন্ড ইয়ারকেও মনে হবে যে এটা কোনো কঠিন হলো, এটা কত ভয় পেয়েছি। মানে থার্ড ইয়ারটা এরকম। তো থার্ড ইয়ার হচ্ছে কিছুদিন গেলে ম্যাচুরিটি চলে আসবে তোমাদের ভেতরে, 5 মাস 4 মাস 5 মাস গেলেই। আর থার্ড ইয়ারের রেজাল্ট কেমন হয় বা অন্যান্য কিছু সেগুলোর ব্যাপারে এবার বলি। থার্ড ইয়ারের তোমাদের কোনো বাংলা নাই, এখানে কোনো ওই যে অ্যাডভান্স রিডিং রাইটিং এসব কিছু নাই, এখানে একেবারে সব পিওর লিটারেচার যেগুলো সেগুলোই। আর এইটাতে 8টা পার্ট তোমরা জানো, এবং 8টা পার্টের বেশ ভালোই কঠিন আছে আর কি। এবং আমি তোমাদেরকে দেখাই,
তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে এই যে এখন শুধু ফোন দিচ্ছে, ফোনে কি আমি ইয়ে করতে পারবো? আমাকে তো এখানে আসতে হবে। এটা কি, আমি নিউ থার্ড ইয়ারে ক্লাস করতে চাচ্ছি। আচ্ছা, এখন তো এটা ইয়ে করা যাবে না। ওকে, তো এই আমাদের সিলেবাস থেকে তোমরা একটা জিনিস সবসময় বলে থাকো যে কোন বই কিনবো। তো একটু বলি, সেটা হলো যে আমার প্রথম পছন্দ হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের বইগুলো, 1 নাম্বার পছন্দ। 2 নাম্বার পছন্দ, এটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমার কোনটা ইজি মনে হচ্ছে, কোনটা পড়লে আমার ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রেখো, থার্ড ইয়ার হচ্ছে যৌবনকাল অনার্স লাইফের, এবং এইখানে এসে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মতো ভাঙা ভাঙা ইংলিশ লিখলে কিন্তু মার্কস আসবে না। এইখানে তোমাকে ম্যাচিউরিটি শো করতে হবে। তুমি একটা প্রশ্ন লিখতেছো, গাইড থেকে হুবহু লিখলে মার্কস পাবা না। গাইড থেকে হুবহু লিখতে হবে, আবার নিজস্ব একটু বিচার বিশ্লেষণ ওর ভেতরে দিতে হবে। টিচার পড়ে দেখবে যে ও আচ্ছা, এখানে তো ছেলেটা নিজের কথা লিখেছে, হোক সেটা সামান্য ভুল, কিন্তু তারপরেও টিচার ওখানে মার্ক দিয়ে যাবে, কারণ ছেলেটা নিজস্ব ক্রিয়েটিভিটি খাটাইছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটা কিন্তু মানে অতটা ভুল ধরে না। আর এই জায়গাটাতে গ্রামারের ভুল তো করা যাবে না, আর হচ্ছে বানান টানান 2-1টা ভুল হতে পারে, তবে সেটাকে স্লিপ অফ দ্য নিপ বলে ধরা হয়ে থাকে। তো এক্ষেত্রে চেষ্টা করবা মেজর বানান ভুল করা যাবে না, যেমন রাইটিং এর নাম, রাইটারের নাম, এগুলো বানান ভুল করা যাবে না। আর থার্ড ইয়ারে ভালো করার আরেকটা শর্ত হচ্ছে, পূর্ববর্তী যে হিস্ট্রি ছিল না তোমাদের, হিস্ট্রিতে তোমরা এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ এগুলো পড়েছো, তো ওই হিস্ট্রির ফিচারগুলো মনে রাখা। এটা ডে বাই ডে আমি মনে করিয়ে দেবো, এবং তোমরা এটা জেনে ফেলবা আর কি। যেমন এখানে ধরো ভিক্টোরিয়ান পোয়েট্রি, তাহলে ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্যগুলো এই পোয়েট্রির ভিতরে রয়েছে। রেস্টোরেশনের বৈশিষ্ট্য এখানে রয়েছে। তারপরে ধরে এই যে এই সেঞ্চুরির পোয়েট্রি, এই সেঞ্চুরির প্রোজ বা এলিজাবেথান জ্যাকোবিয়ান ড্রামার ফিচারগুলো এদের এই যুগের রাইটিংয়ের ভেতরে রয়েছে। সো এইগুলো সবসময়ের জন্য ওইটাকে মনে রাখতে হবে, বা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে একটা চার্ট করে নিবা। হ্যাঁ, চার্ট করে নিবা, ওখানে বৈশিষ্ট্যগুলো জাস্ট লিখে রাখবা, পড়ার টেবিলের পাশে রেখে দেবা ওটা, বা ওয়ালে সেটে দিয়ে রাখবা, যাতে করে এটা বারবার মনে আসে। কারণ হিস্ট্রি যার ভালো করে পড়া আছে তার জন্য সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনেকটা ইজি হবে, কারণ সে ওখান থেকে অনেক কিছু হেল্প পাবে। ওকে, তো এবার আসো আমরা এটা নিয়ে দেখি। এইটাতে দেখো আমাদের প্রথম পার্ট যেটা এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান ড্রামা, এটা ড্রামা আর কি। তোমাদের যদি ইন্ট্রোডাকশন টু ড্রামা ছিল সেকেন্ড ইয়ারে, সেইটাই ধরো এইটাতে। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামা রয়েছে, তারপরে ক্রিস্টোফার মার্লোর ড্রামা রয়েছে, এরকম আরও অনেক ড্রামা রয়েছে, এগুলো আমরা যখন ডিটেল দেখবো তখন। এরপরে 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি রয়েছে, 17-18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ, মানে ওই যে ইন্ট্রোডাকশন টু প্রোজ ছিল না সেকেন্ড ইয়ারে, ওইটাই ধরে এখানে তোমাদের ফ্রান্সিস বেকনের প্রোজ পড়তে হবে, আরও অনেকগুলো প্রোজ পড়তে হবে। তারপরে এখানে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন রয়েছে, এখানে ওই ধরো কি বলে এটাকে, কাল্পনিক গল্প, যেমন গালিভার্স ট্রাভেলস রয়েছে, তারপরে ড্যানিয়েল ডিফোর, যেমন রবিনসন ক্রুসো রয়েছে, অনেক মজাদার, এগুলো খুব মজা পাবা। আর এগুলা কি সবগুলো আলাদা আলাদা বই কিনতে হবে? হ্যাঁ, আলাদা আলাদা বই এবং আলাদা আলাদা গাইড। তবে স্যার একটা, কোনগুলার কোন বই ওইটা একটু বলে দিলাম। আচ্ছা আমি বলে দেবো। এবার আসো একটা রেস্টোরেশন। গাইড হচ্ছে যে 8টা সাবজেক্টের জন্য 8টা গাইড, নাকি পার্ট বাই পার্ট গাইড, কোনটা? এই পার্ট বাই পার্ট আলাদা, যেমন এইটা এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান নামে একটা গাইড, 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি নামে একটা গাইড। যেমন এলিজাবেথিয়ান আর জ্যাকোবিয়ানের মধ্যে তো বই থাকবে অনেকগুলা, মানে না, 4-5টা বই তো এইটার উপর একটাই গাইড। হ্যাঁ মানে মেইন টেক্সটের কথা বলছি, যে গল্পগুলা যেগুলা ওগুলা তো আলাদা আলাদা থাকবে না হ্যাঁ, বইগুলা? ওইগুলো আলাদা আলাদা কিনতে হবে, আর যদি গাইড কিনো তখন এটার উপরে একটা। হ্যাঁ, সেটাই তো বলছি, 8টা কোর্সের জন্য 8টা গাইড। হ্যাঁ, তোমাদের রোমান্টিক পোয়েট্রি ছিল না সেকেন্ড ইয়ারে, অনেকটা ওইরকম আর কি, অনেকগুলি রাইটারেরই একসঙ্গে এরকম। জি স্যার। আচ্ছা, স্যার ড্রামাও তো এরকমই ছিল, হ্যাঁ ড্রামার তো আলাদা আলাদা ছিল, একটা গাইড ছিল। হ্যাঁ। এরপরে আসো রেস্টোরেশন 18 সেঞ্চুরি, এটা ড্রামা, পুরোপুরি ড্রামা। এরপরে ভিক্টোরিয়ান পোয়েট্রি, ওই যে আলফ্রেড লর্ড টেনিসন আছে না, তারপরে আরো এরকম টাইপের যত ভিক্টোরিয়ান, ওই যে রবার্ট ব্রাউনিং এর কবিতা, এদের কবিতাগুলো এখানে আছে। এরপরে আছে লিটারারি ক্রিটিসিজম, এটা তোমরা আগে দেখোনি। এইটা মোটামুটি কঠিন, এটা তোমরা থার্ড ইয়ারে পাবা, ফোর্থ ইয়ারে পাবা। 2 ইয়ারে 2টা ক্রিটিসিজম পড়তে হবে, এটা মোটামুটি কঠিন।
আর এরপরে আছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, এটা হচ্ছে তোমার অনার্স টু মাস্টার্স লাইফ পর্যন্ত যত পার্ট পড়বা সবচেয়ে কঠিন এটা। তো এই দুইটা নিয়ে একটু সজাগ থাকতে হবে। সেকেন্ড ইয়ারে যেমন হিস্ট্রি নিয়ে অনেক সজাগ ছিলা, তো এই লিটারারি ক্রিটিসিজম যখন পড়বা তখন হিস্ট্রি মনে হবে যে সমান সমান, বাট লিঙ্গুইস্টিক যখন পড়বা তখন মনে হবে হিস্ট্রি কিছুই না, ওটা কোনো কঠিনই ছিল না, এরকমটা মনে হবে। আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলতেছি না, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। মানে ধরো এটা সাপে তোমাকে কাটলে এটা হবে সেটা হবে এরকম না, আমি তোমাকে ভয় দেখাচ্ছি এইভাবে যে সাপ থেকে সাবধান থেকো, এটাই। তো এই দুইটা জায়গা অনেক সময় দিতে হবে, আমরাও এখানে অনেক সময় ব্যয় করব। যেমন এইটা পড়তে হয়তো 4-5টা ড্রামা আছে, 4-5টা ক্লাস লাগবে, এরপরে কোশ্চেন পড়তে আর কয়দিন লাগবে। কিন্তু এইগুলোতে দেখা যায় একটাতে 20-25টা প্রশ্ন পড়তে হবে এবং সেখান থেকে কমন আসবে আর কি। তাও 100% কমন পাওয়া মুশকিল হয়, লেজুর ভিত্তিক থাকে। আর ক্রিটিসিজমটা মানে কি টাইপের সাবজেক্ট, এটা একটু আচ্ছা এটা জানাবো, এখনই জানাবো তো নিজেই। তো এই হচ্ছে আমাদের টোটাল 1 2 3 4 5 6 7 8, এই 8টা থাকলো। এবার আসো আমরা এটার ডিটেইলটা দেখি। দেখো এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান যে ড্রামা রয়েছে সেখানে আছে ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস নামে একটা ড্রামা, ক্রিস্টোফার মার্লো, এটা একটা ট্র্যাজেডি। তারপর উইলিয়াম শেক্সপিয়ারের রয়েছে ম্যাকবেথ, এটা একটা ট্র্যাজেডি। দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা একটা কমেডি। তো এগুলো পড়ার আগে আমাদেরকে ট্র্যাজেডি কি, তারপরে হচ্ছে কমেডি কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তো সেগুলো আমি আজকে ওইগুলো ব্যাপার নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে, কারণ আমরা যখন শুরু করব পড়া তখন এখান থেকেই শুরু করব, এবং তার আগে আমাদেরকে হচ্ছে আমরা ট্র্যাজেডি কি কমেডি কি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এরপরে আছে দেখো বেন জনসনের ভলপন নামে একটা ক্যারেক্টার, এটা একটা হচ্ছে বিস্ট ফেবল বলে, ওই যে হচ্ছে কি বলে এটাকে, এসবের গল্প আছে না, পশু পাখি প্রাণী এগুলো নিয়ে, ঠিক এই গল্পটা ওই রকম। এটা একটা ড্রামা এবং এটা খুবই মজার একটা ড্রামা। এরপর রয়েছে এটাও একটা ট্র্যাজেডি, দ্য ডাচেস অফ মালফি, হ্যাঁ এটাও একটা ট্র্যাজেডি জন ওয়েবস্টারের। এগুলো আমরা পড়বো, এগুলো খুবই মানে ভালো, পড়তে মজা লাগবে। আরেকটা জিনিস, এগুলো কিনতে গেলে লাইব্রেরিতে গেলে কিন্তু মেইন টেক্সট ধরিয়ে দিতে পারে, তো একেবারে মেইন টেক্সট কেনার দরকার নেই। তোমাদেরকে অনেকেই বলবে যে সাহিত্যে পড়ে সাহিত্যের রসই যদি আস্বাদন না করো, তো ব্যাপারটা হচ্ছে আমি দেখেছি যে সাহিত্যের রস যারাই আস্বাদন করতে গেছে এরকম 10 জনের ভেতরে 7 জন 8 জনেরই রেজাল্ট খারাপ হয়েছে। তো সাহিত্যের রস আস্বাদন করতে পারবা যখন তুমি অনার্স শেষ করবা, তখন এইসব বই কিনে তুমি পড়তে পারো, বা এছাড়াও আরো অনেক উন্নত মানের বই আছে সেগুলো পড়তে পারো। বাট এখানে যেটা কিনবা সেটা হচ্ছে যে লাইব্রেরিতে যাবা, গিয়ে বলবা যে ভলপন বইটা দেন, তখন বলবা যে মেইন টেক্সট দেওয়ার দরকার নেই, আমাকে দেন হচ্ছে এমনিতেই যে সিলেবাস ভিত্তিক যে বইটা সেটা দেন, হ্যাঁ সেটা নিয়ে আসবে। ওইটাতে প্যারাফ্রেজ থাকবে, কিছু কোশ্চেনের অ্যান্সার থাকবে, এরকমটা থাকবে আর কি, বা শর্ট নোট থাকবে, ব্রিফ কোশ্চেন থাকবে, হ্যাঁ ওই রকম একটা বই। এখানে এরকম না যে মেইন টেক্সট একেবারে ওই বেন জনসন যে ভাষায় লিখেছে সে ভাষায় এখানে দিবে, এরকম বই নেওয়ার দরকার নেই। এরকম নিলে একটা পড়তে পড়তে দেখা যায় 3 মাস চলে যাবে। তো এরকম অনেকেই বলবে, তোমাদের সিনিয়ররা অনেকেই বলবে যে সাহিত্যে পড়ে যদি সাহিত্যের রসই আস্বাদন না করো। আরেকটা জিনিস মাথায় রাখো, আমাদের সাহিত্য পড়ার উদ্দেশ্য হচ্ছে ইংরেজি ভাষা শেখা, সাহিত্যের রস আস্বাদন করা নয়। তুমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে যাবা চাকরি লাইফে, কেউ বলবে না যে তুমি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, এটা তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। তোমাকে জিজ্ঞাসা করতে দিবে তুমি ওই ইংরেজি ভাষা, তুমি যেহেতু ইংলিশ থেকে যাচ্ছ তোমাকে ন্যাচারালি তোমার সাথে ইংলিশে কথোপকথন হবে, তো তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে, তার ইংলিশটা শুনে বুঝতে হবে, তোমাকে লিখতে দেবে ইংলিশে লিখতে হবে। তো ওইটা যদি না পারো তা সাহিত্যের রস দিয়ে কী হবে? তো এটা একটু মাথায় রেখো আর কি। আর যারা অনেকেই আছো যে দুইটাই কভার করতে পারো, যে সাহিত্যের রসও নিচ্ছ আবার রেজাল্টও ভালো হয়, এরকমও অনেক আছে। তো এটার জন্য আবার শর্ত হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো জানতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং ভালো জানলে অনার্স লাইফ ইজি হয়ে যায় একেবারে, বা এই থার্ড ইয়ারটা অনেক ইজি হবে যদি ফ্রি হ্যান্ড রাইটিং তোমার ভালো থাকে। তো এটা একটু মাথায় রেখো। তো এই হচ্ছে এলিজাবেথান এবং জ্যাকোবিয়ান। এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে এইখানে 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি। এখানে একটা পাবা হচ্ছে এডমান্ড স্পেন্সারের দ্য ফেরি কুইন। এটা বুক 1-এর ক্যান্টো 1, মানে 1 নাম্বার। এটার অনেকগুলি পার্ট রয়েছে, 20-22টা। তো তার হচ্ছে 1 নাম্বার বইয়ের 1 নাম্বার অধ্যায় আমাদেরকে পড়তে হবে, বা 1 নাম্বার ঘটনাটা আমাদেরকে পড়তে হবে। তো এটা একটা অ্যালিগোরিক্যাল রাইটিং, মানে রূপক কবিতা, অনেক বড় কবিতা কিন্তু রূপক কবিতা। এটা অনেক মজা, পড়তে অনেক মজা লাগবে। এরপরে জন ডানের এগুলো সব লাভ পোয়েম, আমরা অনেক মজা পাবো।
প্রত্যেকটাই। এবং এমন এমন সব আমরা সেন্টেন্স পাবো যেগুলো ফেসবুকে দিতে ইচ্ছা করবে, যে একটু টাইপ করে ফেসবুকে দিয়ে দিই। এত সুন্দর সুন্দর সব আমরা কোটেশন পাবো আর কি। এরপর অ্যান্ড্রিউ মার্ভেল, এগুলো সব মেটাফিজিক্যাল পোয়েট। হ্যাঁ, এই যে অ্যান্ড্রিউ মার্ভেল, এটাও মেটাফিজিক্যাল পোয়েট। জন ডান মেটাফিজিক্যাল পোয়েট। তো জন ডানের টু হিজ কয় মিস্ট্রেস, এটা অনেক সুন্দর কবিতা। ডেফিনেশন অফ লাভ, এখানে ভালোবাসার যে সংজ্ঞা দিয়েছে তা কিন্তু না, কিন্তু খুব মজার আর কি। এরপর রয়েছে জর্জ হারবার্টের স্টার উইংস এবং দ্য কলার, এই দুইটাই রিলিজিয়াস কবিতা। জর্জ হারবার্ট একদম রিলিজিয়াস পোয়েট ছিলেন, এবং এই দুইটা হচ্ছে রিলিজিয়াস কবিতা। এটা হচ্ছে লাভ থিম এই কবিতার, জন ডানের কবিতারও লাভ থিম সব। এরপর হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট, বুক 1 আমাদেরকে পড়তে হবে। তোমরা অনেক নাম শুনেছো, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। হ্যাঁ, তো এইখানে সেই প্যারাডাইস লস্ট, এটা অনেক মজার। এগুলো তো অনেক মজা পাবা, এবং থার্ড ইয়ার পরে তোমার মনে হবে যে এতদিনে সাহিত্য পড়ে মজা লাগতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি। এবার আসা হচ্ছে প্রোজ, 17 and 18 সেঞ্চুরি প্রোজ। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। দেখো এখানে ফ্রান্সিস বেকন, ওই যে তোমরা ফার্স্ট ইয়ারে অফ স্টাডিজ পড়েছিলা, ওইটার মতোই তার কবিতা, তার হচ্ছে রাইটিং পাবা এতগুলো, যে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, তারপরে অফ ট্রুথ, অফ প্ল্যান্টেশন মানে গাছপালা লাগানো, অফ গ্রেট প্লেস, রেভেন্স, অফ লাভ, এগুলো পাবা। এখানে যেমন বলতেছে ভালো মানে বিবাহিত এবং অবিবাহিত লাইফের ভেতরে ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেছে। তারপরে এখানে সত্য থাকা বা সত্য কথা বলার বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এখানে গাছপালা লাগানোর ব্যাপারে কথা বলেছেন। এখানে গ্রেট প্লেস বলতে ওই যে আমরা অনেক সময় পদোন্নতির জন্য কাজ করি না, ধরো তোমাকে পুলিশ কনস্টেবল বানাই দিল এবং বলা হলো যে তুমি যদি ভালো করে ইয়েটে করো, পরীক্ষা টরীক্ষা দাও, 5 বছর পরে তুমি হয়ে যাবা এএসআই, এরকম হয়ে যাবা। তখন তুমি কঠোর পরিশ্রম করতেছো, এবং ওই প্লেসে গিয়ে দেখতেছো ওখানে আরও কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তো এই কথাগুলো এখানে বলবে যে একদম সাধারণ প্লেসের কষ্ট কম, কিন্তু যখন আমরা প্রচুর কষ্ট করি একটা অসাধারণ প্লেসে যাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখা যায় যে ওখানে আরও কঠিন। এখানে অফ রেভেন্স মানে প্রতিশোধ নেওয়ার যে মানসিকতা, সেটার ক্ষতিকর বা ভালো দিক সেগুলোর ব্যাপারে বলবে। অফ লাভ, এখানে ভালোবাসার ব্যাপারে কথাবার্তা বলবে। এরপর রয়েছে অ্যাডিসন এবং স্টিলের দ্য স্পেকটাটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অফ দ্য ক্লাব স্যার রজার অ্যাট চার্চ, এগুলো হচ্ছে প্রোজ রাইটিং। তবে এগুলোতে বেশ মজার বিষয় রয়েছে। হ্যাঁ, আমরা এটা কাঠখোট্টা টাইপের, বাট আমরা এটা মজা নিয়ে পড়বো, মজা মজা বের করতে হবে আর কি। এরপর রয়েছে লাইফ অফ কাউলি, এটা একটা বিদঘুটো টাইপের রাইটিং, তোমাদের পড়তে খুব বিরক্ত লাগবে, তারপরেও এটা আমরা পড়বো। কাউলি নামে জন ডানের মতো একজন কবি ছিলেন, তিনিও মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, এবং তার নামেই এই রাইটিংটা। এটা একটা প্রোজ, মানে তার লাইফ নিয়ে, তার ধরো অটোবায়োগ্রাফি, এই টাইপের একটা রাইটিং। এটা বায়োগ্রাফি দুই রকমের, একটা হচ্ছে অটোবায়োগ্রাফি, আর একটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি হচ্ছে ধরো যেমন জনসন কাউলির বায়োগ্রাফি লিখেছে, মানে অন্যের, আর অটো হলে জনসন তার নিজের যদি লিখতো তাহলে এটা অটোবায়োগ্রাফি হতো। তারপর এটা হচ্ছে এডমান্ড বার্কের স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। ইস্ট ইন্ডিয়া বিল হচ্ছে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল না বাংলা, আমাদের এই অঞ্চলে ভারতকে শাসন করেছে, হচ্ছে ওই ব্রিটিশরা শাসন করেছে যে কোম্পানির মাধ্যমে। তো সেইটার একটা ব্যাপারে একটা ইংল্যান্ডের সংসদে একটা বিল উত্থাপন করেছিল, সেইটার ব্যাপারে এডমান্ড বার্ক কথা বলেছিলেন। সেই কথাগুলো এখানে আমাদের পড়তে হবে আসলে। এরপরে আসা হচ্ছে অফরা বেন, এটা হচ্ছে রেস্টোরেশন এন্ড 18 সেঞ্চুরির একটা ফিকশন, মানে ফিকশন মানে কাল্পনিক গল্প। তো একটা হচ্ছে অরণ্যকো। অরণ্যকো এটাও খুব চমৎকার একটা স্টোরি, এটা আফ্রিকান হচ্ছে স্টোরি আর কি, দাস স্লেভ এগুলোর এই রিলেটেড আর কি একটা গল্প, খুব ভালো লাগবে পড়তে। এরপর রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো তোমরা অলরেডি অনেকেই পড়ে ফেলেছো, বা অনেক সময় যে রিঅ্যারেঞ্জমেন্ট করতাম না আমরা এসএসসি ইন্টারমিডিয়েটে, সেগুলোতে থাকতো যে একজন ওই যে একটা দ্বীপে গিয়ে 27 বছর ধরে আটকে থাকে, এই সেই রবিনসন ক্রুসো। এরপর টম জোন্স, এটাও হচ্ছে আরেকটা চমৎকার রাইটিং, এটাও এই অরণ্যকোর মতোই, তবে মজাদার আর কি। গালিভার্স ট্রাভেলস, এটা তো তোমরা জানোই, লিলিপুটের যে কাহিনী আর কি। তো এখানেও গালিভার্স ট্রাভেলসের ভিতরে আমাদেরকে 4টা ট্রাভেল পড়তে হবে, খুব ভালো লাগবে আর কি পড়তে। এবার আসো আমরা পড়বো হচ্ছে রেস্টোরেশন এন্ড 18 সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানে পোয়েট্রিও থাকবে, ড্রামাও থাকবে। যেমন এখানে জন ড্রাইডেনের অ্যাবসালম অ্যান্ড অ্যাচিটোফেল, এটা অনেকে বলে অ্যাবসালম এবং অ্যাকিটোফেল অনেকে বলে, হ্যাঁ, যে যেটা পারো উচ্চারণ করবা আর কি, বানান মনে রাখার জন্য। এইসব জায়গায় যদি উচ্চারণ ভুলও হয়
তাও বানান মনে রাখার সাথে ওইটা করবা। অনেক সময় যেটা হয় যে তুমি উচ্চারণ করতেছো অ্যাকুটোফেল, যা পরীক্ষা খাতা লিখতে গিয়ে AKI দিয়ে দিয়েছো, তো ভুল হয়ে গেল। তো এই জিনিসগুলো মনে রাখিও। এখানে যেমন আবসালম বলতে গিয়ে তোমরা অনেকে বলবে হচ্ছে আসালম, হ্যাঁ অ্যাসালম, সঠিক উচ্চারণ কিন্তু অ্যাসালম, কিন্তু অ্যাবসালম বলবো কারণ কি এই বিটা আমাদের মনে রাখতে হবে সেই জন্য। তো এটা একটা কবিতা, এটা অনেক বড় একটা কবিতা, এটা মজাদার বাট কাঠখোট্টা। এটাকে মজা তৈরি করতে হবে। হয় না যে অনেক জিনিস আছে যেগুলোর ভেতরে মজা পাওয়া যায় না, কিন্তু মজা নিয়ে পড়তে হয়, তো এইটা হচ্ছে সেরকম। তারপর উইলিয়াম কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা চমৎকার রাইটিং, এটা আমরা পড়বো। এরপরে আছে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, একটা চমৎকার রাইটিং, এটাও আমরা পড়বো। এটা কবিতা, অনেক বড় কবিতা। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটা একটা ড্রামা। এরপরে আছে অলিভার গোল্ড স্মিথের শি স্টুপস টু কনকুয়ার, এটা একটা চমৎকার ড্রামা, এটা আমরা পড়বো। এই কয়েকটার ভেতরে এই ওপরের দুইটা একটু কাঠখোট্টা টাইপের। এরপরে রয়েছে ভিক্টোরিয়ান পোয়েট্রি, টেনিসনের এই যে লক্সলি হল, তারপরে এনন, দ্য লটো সিটার্স, টিথোনাস, এগুলো আমরা পড়বো, এগুলো খুব ভালো। রবার্ট ব্রাউনিং এর এই যে এগুলো সব ড্রামাটিক মনোলগ, কঠিন, রবার্ট ব্রাউনিং এর গুলো খুব কঠিন, এগুলো আমরা পড়বো। এগুলো পড়তে গিয়েও দেখবা যে মনে হচ্ছে যেন খুব কষ্ট লাগতেছে, কিন্তু পড়ে বুঝতে পারলে আবার খুব ভালো। যেমন এই যে এই কবিতাটায় অ্যান্ড্রিয়া ডেল শার্ট্র, এই কবিতাটায় কবির যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার বলতেছে যে আমি অনেক ভালো একজন পেইন্টার হতে পারতাম। সে তার প্রেমিকার উদ্দেশ্যে বলতেছে, তার ওয়াইফের উদ্দেশ্যে বলতেছে, তুমি যদি একটু আমাকে ফেভার করতে তাহলে আমি অনেক ভালো বিখ্যাত পেইন্টার হতে পারতাম, কিন্তু তুমি আমার দিকে কখনো ভালোবাসার চোখে চাওনি বা ভালোবাসার চাহনি দাওনি বলেই আমি অত ভালো পেইন্টার হতে পারিনি। তো এরকম এই মাই লাস্ট ডাসেস, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার তোমাদের ছিল কি না ছিল না, এইটা অনেক আগে ফার্স্ট ইয়ারে ছিল আর কি। তো আমাদের 19-20 ছিল না, এটা আমাদের শুধু হাউ ডু আই লাভ ছিল। হ্যাঁ, মাই লাস্ট ডাসেস এটা আগের সিলেবাসে ছিল আর কি, এবং আগের সিলেবাসে ওইটা আমাদের সিলেবাস ছিল। তো আমরা মজা পাইতাম যে ফার্স্ট ইয়ারে যেগুলো পড়েছি সেগুলো আবার থার্ড ইয়ারে পেয়েছিলাম অনেকগুলো। এরপরে আছে ম্যাথিউ আর্নল্ডের কবিতা, এগুলো এগুলো অনেক মজা লাগবে। এই যে থায়ারসিস, ডোভার বিচ, স্কলার জিপসি, কঠিন বাট মজা লাগবে পড়তে। ম্যানলি হপকিন্সের লেখা, জেরার্ড ম্যানলি হপকিন্স, উইন ওভার, ফেলিক্স রেন্ডাল, পাইট বিউটি, স্প্রিং অ্যান্ড ফল, এগুলো কঠিন বাট মজা লাগবে পড়তে। এরপরে আসা হচ্ছে আমাদের যে খতরনাক যে রাইটিং, সেটা হচ্ছে যে এইটা ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম। এখানে অ্যারিস্টটলের একটা রাইটিং পড়তে হবে, সেটা পোয়েটিক্স। যদিও এটার নাম পোয়েটিক্স বা মনে হচ্ছে যেন পোয়েট্রি ভাব, কিন্তু আসলে এটা ট্র্যাজেডি, কমেডি, এপিক, এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলেছেন। তো আজকে আমি যখন তোমাদেরকে পড়াবো সেটা এইখান থেকেই একটু জিনিস পড়ানো লাগবে, কারণ এখানে ট্র্যাজেডি কি জিনিস সেই ব্যাপার নিয়ে তিনি কথা বলেছেন, এবং তিনি উদাহরণ দিয়েছেন। সেকেন্ড ইয়ারে তোমরা সফোক্লিসের ইডিপাস রেক্স পড়েছিলে না, ওইখান থেকেই কিন্তু এটার উদাহরণ দিয়েছেন অ্যারিস্টটল, কারণ সফোক্লিস অ্যারিস্টটলের সমসাময়িক আর কি। সফোক্লিস যদিও অ্যারিস্টটলের আগে। তো এটা আমরা আজকে একটু পড়বো, এবং এটা পড়ে আমরা সরাসরি জ্যাকোবিয়ান ওই ড্রামাতে চলে যাব আর কি। তো এটাতে পড়লে তুমি বুঝতে পারবে যে ক্রিটিসিজম কি জিনিস। এরপরে সিডনির লেখা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, পোয়েট্রির ব্যাপারে বিভিন্ন কথাবার্তা, তো এটা রয়েছে। এরপরে ডক্টর জনসনের রয়েছে প্রিফেস টু উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে তিনি কথাবার্তা বলেছেন ডক্টর জনসন এখানে, এটাও আমরা জানবো। এরপর রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস রয়েছে। তো এটা আমরা জানবো হচ্ছে ওই যে তোমরা পড়েছো না যে রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক এজ, সেটা লিরিক্যাল ব্যালাডস থেকে দিয়েই শুরু হয়েছে। তো এইটা সেই লিরিক্যাল ব্যালাডসের, এটা সেই লিরিক্যাল ব্যালাডস আর কি, সেটা আমরা এখান থেকে পড়বো এবং বুঝতে পারবো যে কীভাবে এইখান থেকে তোমার রোমান্টিক এজটা শুরু হচ্ছে। তারপরে এস.টি. কোলরিডসের বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, হ্যাঁ, একটা বিদঘুটা টাইপের রাইটিং, কোনো মজা নেই, কিচ্ছু নেই এর ভেতরে, কিন্তু আমাদেরকে পড়তে হবে, উপায় নাই, এবং পড়তে গিয়েও মনে হবে যে না পড়লেই ভালো। তো যাই হোক, এটা আমাদেরকে পড়বো আর কি। এগুলো থেকে তাও কিছুটা মজা পাবো, বাট এটা থেকে কোনো মজাই পাবো না। আর এরপরে যেটা হচ্ছে সেটা তোমার অনার্স মাস্টার্স লাইফের সবচেয়ে কঠিন, ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। এখানে ভাষার অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, তারপরে বেসিক কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ, যেগুলোর কথাবার্তা বলা হয়েছে। এখানে সেন্টেক্স সম্পর্কে কথাবার্তা আছে, এখানে ফোনেটিক্স, অ্যাসিমিলেশন, তারপরে মরফিম, তারপরে সাইকোলিঙ্গুইস্টিক্স,
হ্যাঁ, তারপর সোশিও লিঙ্গুইস্টিক্স, মরফোলজি, কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড, এইগুলো নিয়ে ভাষার উৎপত্তি, হ্যাঁ, এইসব সব বিষয় নিয়ে আছে। তো এখানে আমাদেরকে অনেক পড়তে হবে। এটা কঠিন, কিন্তু এটা আমরা অল্প অল্প করে যখন সময় দিতে থাকবো এটা ইজি হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এটা যেহেতু আমি বলতেছি কঠিন, অতটা ইজি না কিন্তু। মাথায় ধরেই নিও যে এটা কঠিন, এবং যখন ইজি মনে হবে সেটাতে ধরে নিবা যে হ্যাঁ ওকে আমার কাছে ইজি মনে হলো, বাট ওই একই জিনিস দেখবে আরেকজনের কাছে মাথা ফেটে যাচ্ছে। তো এটা মোটামুটি কঠিন আর কি। আর এখানে কি ম্যাক্সিমামই সব মুখস্থের জিনিসপত্র? না, থার্ড ইয়ারে মুখস্থ করে ভালো মার্কস পাবা না, ভালো রেজাল্ট হবে না। এখানে ফ্রি হ্যান্ডে লিখতে হবে বেশি। আর এই লিঙ্গুইস্টিক্সের ভেতরে তোমার ব্যাপারটা এরকম হবে যে এটা অনেকটা ফলের মতো, খাইতেও পারতেছো না, মানে মুখস্থও থাকতেছে না, আবার ফ্রি হ্যান্ডেও লিখতে পারতেছো না, এরকম একটা বিষয়। এটা আমরা যখন পড়বো তখন মজা লাগবে আর কি, তখন বুঝতে পারবা। তবে তার আগে আমাদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, মানে ওই যে বললাম না যে তোমাদের থার্ড ইয়ারে ম্যাচুরিটি চলে আসবে। তো এটা যখন আমরা শুরু করব, আরো 3-4 মাস পরে এটা শুরু করব, তো তখন ততদিনে তোমাদের একটু ম্যাচুরিটি চলে আসবে, তখন দেখবা যে বুঝতে পারতেছো। এখনো যেহেতু তোমাদের মাথাটা বা সেন্সটা কাজ করতেছে সেকেন্ড ইয়ার ভাব, এই জন্যে শুরুতে যদি এটা পড়াই তো তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা, এবং আজকে আমি পড়াবো এটা দেখলে, এটা পড়লেই তুমি বুঝতে পারবে যে ক্রিটিসিজম কি জিনিস। ক্রিটিসিজম মানে সমালোচনা, কোনো একটা বিষয় নিয়ে সমালোচনা করা। ধর তুমি একটা লেখা লিখেছো, এবার লেখাটা নিয়ে একজন ক্রিটিক তিনি সমালোচনা করতেছেন যে এই রাইটিং এটা আছে, এটা নেই, এটা করলে ভালো হতো, এটা করলে খারাপ হতো, এটা করে তুমি ঠিক করোনি, এটা করলে আরো ভালো হতো। যেমন এখানে উইলিয়াম শেক্সপিয়ার প্রিফেস টু শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের ভুলভ্রান্তি নিয়ে লোকজন কথাবার্তা বলেছে, অন্যান্য ক্রিটিকরা। ডক্টর জনসন কি করেছেন, উইলিয়াম শেক্সপিয়ারের সেই মানে বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে তিনি হচ্ছে প্রিভেন্ট করেছেন এই রাইটিং এর মাধ্যমে। তো এরকম আমরা অনেক কিছু জানবো আর কি। এখানে যেমন কবিতা কেমন হওয়া উচিত, কবিতার কাজ কি, কবির কাজ কি, সে ব্যাপারে কথাবার্তা বলেছেন। তো এগুলো আমরা জানবো, এবং আজকে আমরা এটা নিয়ে পড়বো। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম সেই ব্যাপারে তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো, কোনো কিছু জিজ্ঞাসা করা বা অন্য কোনো কিছু। আর প্রথম থেকে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে থার্ড ইয়ারে নোট কালেকশন করতে হবে। আমি নোট দেব, আরও অনেক নোট কালেকশন করতে হবে, বই থাকবে তোমার 3-4টা মিলে তোমার নিজস্ব একটা নোট করতে হবে। যারা নোট করে পড়বা তাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা হয়ে যাবে, সাথে সাথে তাদের রিডিং স্কিল বাড়বে, মানে রিডিং অ্যান্ড রাইটিং স্কিল বাড়বে, পাশাপাশি নোট করার যে এবিলিটি, এটা করে ভবিষ্যতে থিসিস করা বা এই সেই করা, এগুলো তোমরা নিজেরা করতে পারবা। সেই জন্য থার্ড ইয়ারটাকে একবারে খুব সিরিয়াসলি নাও। যাদের রেজাল্ট যদি আগে একটু খারাপও থাকে তারাও খুব সিরিয়াসলি নাও। এটাই শেষ সময়, ফোর্থ ইয়ারে গিয়ে এত সময় পাবো না, ফোর্থ ইয়ারে গিয়ে 10টা পার্ট। তো এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এগুলার স্টাডি গাইড কিনলে হবে না, সাথে বইও কিনা লাগবে? হ্যাঁ, বইও কিনতে হবে। আচ্ছা, এবার আরেকটা বিষয়, সেটা হলো যে থার্ড ইয়ারটা হচ্ছে ওই যে তোমরা অনেকেই বলে থাকো যে বিসিএস প্রিপারেশন নিব, এই সেই নিব। থার্ড ইয়ারটাই কিন্তু সেই সময়, যদিও মনে হবে যে থার্ড ইয়ারে এত পড়ার চাপ, কিন্তু থার্ড ইয়ারটাই ওই বিসিএস যে কোচিং সেন্টারগুলোতে সেগুলোতে ভর্তি হওয়ার আসল সময়। তোমরা 3-4-5 মাস ওয়েট করো, একটা ম্যাচুরিটি আসবে, তখন তোমরা ওই বিসিএস, যারা বিসিএস এর প্রস্তুতি নিবা তারা এখন থেকে শুরু করবা। এখন থেকে শুরু করলে তোমার মাস্টার্স কমপ্লিট করতে করতে তোমার 4-5 বছর লাগবে আরও আর কি, 4 বছর ধরে রাখো। তো তখনই তোমরা এখান থেকে বের হয়ে যাতে একটা প্রিপারেশন থাকে, তোমরা যাতে সরকারি চাকরিগুলোর পরীক্ষাগুলো দিতে পারো। আর সরকারি চাকরিগুলোর পরীক্ষা দিতে গেলে শুরুতেই একেবারে চোখ বুজে ভর্তি হয়ে যাবা কোনো একটা বিসিএস কোচিং সেন্টারে। তাহলে যেটা হবে যে তোমার অন্যান্য সবগুলো ইজি হয়ে যাবে। তুমি প্রাইমারি বলো, হাই স্কুলের চাকরি বলো, নিবন্ধন বলো, রেলওয়ে, ফুড, যত যা আছে সরকারি চাকরি, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, যত যা আছে, বা প্রশাসন, হ্যাঁ, সব জায়গাতে ইজি হয়ে যাবে যদি একটা বিসিএস কোচিং করো। কিন্তু অনেকে আছে যে যাই হচ্ছে প্রাইমারি স্কুলের জন্য কোচিং আছে ওখানে ভর্তি হই, তো প্রাইমারি স্কুলের কোচিং দিয়ে বিসিএস কভার করতে পারবা না, তখন আবার বিসিএস এ ভর্তি হবে, আর বিসিএস দিয়ে তুমি সব কভার করতে পারবা। এই জন্য তোমাদের কাছে আমাদের রেকমেন্ড যে তোমরা বিসিএস কোচিং এ ভর্তি হবা। এবং এই থার্ড ইয়ারই এই 3-4 মাস 5 মাস যাওয়ার পরে তোমরা এটা নিজেরাই বুঝতে পারবা যে এখন আমি ভর্তি হতে পারবো। অনেকে বলে যে ফোর্থ ইয়ার কমপ্লিট করে যাব, ফোর্থ ইয়ার কমপ্লিট করে গেলে ওই তখন মাথার ভেতর টেনশন চলে আসে। ফোর্থ ইয়ার কমপ্লিট করলে বাড়ি থেকে একটা প্রেশার দেয়, চাকরি বাকরির, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, বাচ্চা কাচ্চা হয়ে যায়। তো এই জন্য একটু চেষ্টা করবা যে এখন থেকে ট্রাই করার। তোমাদের ইংলিশ যেহেতু পড়েই
পড়তেছই, সুতরাং ইংলিশটা দেখবে ইজি লাগবে বিসিএস প্রিপারেশন বা সরকারি চাকরিগুলোতে। অন্যান্য পার্টগুলো যাদের বিজ্ঞানটা ছিল না এসএসসিতে, এসএসসি ইন্টারে, তারা বিজ্ঞান পড়বা। যারা ম্যাথে দুর্বল তারা ম্যাথটা কভার করবা একবারে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত অঙ্কের বইগুলো নিবা, সেগুলো সলভ করবা, সেগুলোর ভেতর থেকে আসে। ওকে, আবার যাদের প্রাইভেট সেক্টরগুলোতে চাকরি করতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তারা এই থার্ড ইয়ারেরই কিছু সময় যাওয়ার পরেই যে সেক্টরে যাবা, ধরো গার্মেন্টস সেক্টরে যাবা, তাহলে গার্মেন্টস নিয়ে একটু পড়াশোনা করবা। আইটিতে যাবা, একটু আইটি নিয়ে পড়াশোনা করবা, করে নিয়ে কি করবা, এবার তুমি চাকরিতে ঢোকার চেষ্টা করবা, পার্ট টাইম জবগুলোতে ঢোকার চেষ্টা করবা। তাহলে যেটা হবে যে তুমি অনার্স কমপ্লিট, তখন দেখবা তোমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে, তুমি যে কোনো জায়গায় অ্যাপ্রোচ করার সাথে সাথে চাকরি হবে। আদারওয়াইজ যেটা হবে যে এইটা পড়ার পরে আবার নতুন করে গিয়ে দেখবে যে তুমি কিছুই না, সার্টিফিকেট কিছুই না, কারণ আলটিমেটলি অভিজ্ঞতার একটা দাম আছে। আর যাদের খুব মানি নিডেড, টাকা পয়সার খুব দরকার, ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না বা এই সেই, তারা ওই যে অনেকে তো প্রাইভেট টাইপের এটা পড়াও ঠিক আছে, অনেকে আছে যে এটাও ভাল লাগে না, তো তারা যেটা করবা যে মার্কেটিংয়ে জব করবা। মার্কেটিংয়ে জব করলে, মার্কেটিং জবটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটা করলে কি হবে, অন্য যে কোনো এর পরের জবগুলো তোমার কাছে সহজ লাগবে। আর মার্কেটিং জব করলে তুমি অনেক কিছু শিখতে পারবা। ধরো তুমি প্রাণ আরএফএল গিয়ে ওদের প্রোডাক্ট দোকানে দোকানে বিক্রি করবা, হ্যাঁ, এটা তুমি 6 মাস করো, দেখবা অনেক কিছু শিখবা। আবার মার্কেটিংয়ে যদি একবার থেকে যেতে পারো, তো মার্কেটিংয়ে যেটা হয় যে তোমার প্রমোশন হয়, খুব প্রমোশন হতে হতে একেবারে বড় পর্যায়ে পর্যন্ত যাওয়া যায়, এমনকি মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো সেগুলোতেও চাকরি পাওয়া যায়। তো অভিজ্ঞতার জন্য যেটা করবা, এই থার্ড ইয়ারের 5-6 মাস যাওয়ার পর থেকে মার্কেটিং জবগুলো তোমরা করে ফেলতে পারো, এটাতে এক্সপিরিয়েন্স হবে আর কি। আচ্ছা, তো চলো আমরা আজকে পড়ি। আমি ক্রিটিসিজমে আসলে লেকচার শিট দেওয়ার মতো কিছু থাকে না। ক্রিটিসিজমে আমি তোমাদেরকে যেটা দিব, আমি তোমাদের গ্রুপে, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলো, আমি তোমাদের গ্রুপে কয়েকটা ছবি পোস্টে দিচ্ছি এবং সেই ছবি থেকে আমি তোমাদেরকে পড়াবো আজকের এই অংশটা আর কি, যে অংশটা এখন আমি পড়াতে যাচ্ছি। এবং এই অংশটা পড়াচ্ছি হচ্ছে জাস্ট ওই যে আমরা এলিজাবেথ এবং জ্যাকোবিয়ান ড্রামা পড়বো সেইটারই একটা ভিত্তি তৈরি করার জন্য, হ্যাঁ। এবং এই পোয়েটিক্স নিয়ে আমরা আরও ব্যাপক আকারে পড়তে হবে যখন আমরা ক্রিটিসিজম পড়বো তখন। বাট এখন আমরা জাস্ট হচ্ছে একটু ওই এলিজাবেথ এবং জ্যাকোবিয়ান ড্রামা পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু পড়ব, এবং এইটুকু পড়ে নিলে এরপরে যত ট্র্যাজেডি আসবে, কমেডি আসবে, সেগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে, বা ওগুলো আমরা একবার দুবার পড়েই আমরা ওইটাকে বুঝতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো যে ও আচ্ছা, মানে হয় না যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হেল্প করবে আজকের এই ক্লাসটা তোমার জন্য। আচ্ছা, তোমরা হয়তো বা ক্লাস করতে গিয়ে একটু সাউন্ড পেতে পারো, এই বাচ্চা কাচ্চা কান্নাকাটি এই সেই। আমার বাড়িতে এখন প্রচুর বাচ্চা কাচ্চা তো এই জন্য আর কি। ওকে, আরেকটা জিনিস শুরুতে বলি যে অনেকে আছে এই বছর একেবারে প্রথম আমার সাথে কানেক্টেড। তো আমার নাম হচ্ছে মামুন, আমি আইটিতে জব করি, আমার ফ্রিল্যান্সিং বা এই সে অনেক কিছু করার এক্সপিরিয়েন্স আছে। আমি হচ্ছে কোনো ট্র্যাডিশনাল কোনো টিচার না, তো তোমরা আমাকে কেউ যদি ভাইয়া বলো ভাইয়া বলতে পারো, কেউ স্যার বলো স্যার বলতে পারো, যার যেটা ইচ্ছা নাম ধরেও রাখতে পারো, নো প্রবলেম। আর হচ্ছে ইউটিউবে আমি ভিডিও বানাই, আমি সব কিছু ভিডিও বানিয়েছি, প্রায় 750-এর বেশি ভিডিও আছে। এখন চাকরির কারণে, কাজের কারণে আসলে অত সময় পাই না, যার জন্য দিতে পারি না। স্যার আপনি কি ফ্রিল্যান্সিং শিখান? আমি শেখাতাম, বাট এখন স্টপ করে দিয়েছি, কারণ স্টুডেন্টরা যতটা আগ্রহ নিয়ে ভর্তি হয় পরে প্র্যাকটিস করে না, আর ফ্রিল্যান্সিং প্র্যাকটিস না করলে হয় না, এই জন্য বন্ধ করে দিয়েছি, আর কোনোদিনই শেখাবো না আর কি। এই হলো কাহিনী। আর আমরা যদি চাই তাহলে কি শিখাবেন না? না, তাও শেখাবো না। তোমার এখন মনে হচ্ছে যে আমি খুব শিখবো, কিন্তু তখন দেখবে যারা প্র্যাকটিস করতেছো না, এটা আলটিমেটলি মোরালি আমার জন্য খারাপ লাগে। তোমরা হয়তো বা একটা 5,000, 7,000, 10,000 টাকাতে ভর্তি হচ্ছ, এরপর তুমি প্র্যাকটিস করতেছো না, আমি তোমাকে কোনোভাবেও প্র্যাকটিস করাতে পারতেছি না, বারবার বলে বলে, তখন আলটিমেটলি কোর্সগুলো স্টপ করে দিতে হয়। হ্যাঁ, এটা যদি আবার সামনাসামনি হয়, তখন আবার দেখা যাচ্ছে তুমি যেহেতু আমার ক্লাসে আসতেছো, আমার সামনে ফেস করতেছো, তখন তোমাকে পড়তেই হয়, এই জন্য তখন প্র্যাকটিস করে ছেলেপেলে। আচ্ছা, এবার আসো, এমনিতে ইংরেজিতে যারা পড়তেছো ফ্রিল্যান্সিং না করলেও ভালো চাকরি হয়ে যাবে আর কি, কেউ বেকার থাকে না ইংলিশ থেকে। কেউ যদি বলে থাকে যে ইংরেজিতে পড়ে কি করবা এটা সেটা, ইংরেজিতে পড়ে কেউ বেকার থাকে না এবং সব ভালো ভালো পজিশনে যায়। তো নিজেরা কনফিডেন্ট থাকো, নিজের শুধু কোয়ালিটি বাড়াও। কোয়ালিটি কি? তোমাকে জিজ্ঞাসা করবে না যে উইলিয়াম শেক্সপিয়ারের কয়টা রাইটিং পড়েছো, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না
যে উইলিয়াম শেক্সপিয়ারের অমুকটা পড়েছো, একটু শোনাও। তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা যত জানবা তত ভালো। ইংরেজি ভাষা জানতে গেলে অনেকে তোমাকে আটকাবে, এটার প্রোনাউন্সিয়েশন এটা, তো প্রোনাউন্সিয়েশন পরে, আগে ইংরেজি ভাষাটা আয়ত্ত করে। একটা ছোট বাচ্চা কিন্তু শুরুতেই ওই প্রোনাউন্সিয়েশন নিয়ে শুরু করে না, সে আগে ফ্লুয়েন্সি নিয়ে আসে, সেন্টেন্সগুলো বলা শিখে, তারপরে ধীরে 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 তার প্রোনাউন্সিয়েশন হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। তো এটা তোমরা মাথায় রেখো আর কি। পি কে ফ, তারপরে ওই হচ্ছে কে কে খ, এটা বলার দরকার নেই। হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে না, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর কথা শুনে দেখো তো, তার প্রোনাউন্সিয়েশন কি ঠিক? আমাদের প্রধানমন্ত্রীর কথাবার্তার প্রোনাউন্সিয়েশন কি ঠিক? ঠিক না, কিন্তু এগুলো তারা তো ঠিকই প্রধানমন্ত্রী হয়েছে। তো এর চেয়ে আর কত সাকসেস হতে চাও? তো প্রোনাউন্সিয়েশন চিন্তা না করে তোমার ভিতর ফ্লুয়েন্সি নিয়ে আসো, এটা তাহলে দেখবা যে অনেক কিছু হয়ে যাবে। আর প্রোনাউন্সিয়েশনের ভয় দেখিয়ে ইংরেজিটাকে নিয়ে একটা বিজনেস এটা আছে। এটা বিজনেস বলবো না, প্রোনাউন্সিয়েশনও তো দরকার, কিন্তু ব্যাপারটা এরকম না যে আমাকে অবশ্যই ওয়েস্টার্নদের মতোই পারতে হবে, ব্যাপারটা এরকমটা না। তুমি তোমার মতো করে বোঝাতে পারলেই হলো। প্রচুর ওয়ার্ড মিনিং শিখো, যত বেশি ওয়ার্ড মিনিং শিখবা তার তত বেশি ইংরেজিতে ভালো হবে। ওকে, এবার আসো দেখো, আমি তোমাদেরকে একটা শেয়ার করেছি, কয়েকটা ছবি। এই ছবিগুলো, এইখান থেকে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে আমরা এইগুলো পড়বো। বিশেষ করে শুরুতে আসবে এলিজাবেথ জ্যাকোবিয়ান ড্রামা, এটার এই যে শুরুর এটা ক্রিস্টোফার মার্লোর দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্ট, এটা একটা ট্র্যাজেডি। তারপরে ম্যাকবেথ, এটা একটা ট্র্যাজেডি। মার্চেন্ট অফ ভেনিস, এটা একটা কমেডি। তো কমেডি না জানলেও হবে, আমাদেরকে ট্র্যাজেডিটা সম্পর্কে জানতে হবে যে ট্র্যাজেডি কি, ট্র্যাজেডির ভিতরে কী কী এলিমেন্ট থাকে। এটা যদি জানি আমরা, তাহলে ট্র্যাজেডি একবার পরে আমরা সব বুঝে ফেলতে পারবো। তো আমি সেই ব্যাপারে আজকে তোমাদেরকে একটু ধারণা দেবো, জাস্ট ট্র্যাজেডির সংজ্ঞাটা নিয়ে, অ্যারিস্টটল কি বলেছেন সেটা। এবং অ্যারিস্টটল যে সংজ্ঞাটা দিয়েছেন এটা হচ্ছে বেস্ট সংজ্ঞা এখন পর্যন্ত, যার জন্য আমরা এটা নিয়ে আলোচনা করবো। এবং এটা হচ্ছে তোমাদের যে পোয়েটিক্সের আন্ডারে। আচ্ছা, তো এখানে আমি শুরুতে ট্র্যাজেডিটা কি এটা নিয়ে একটু ডেসক্রিপশন দেই বা একটা আলোচনা করি। এটা আলোচনা করতে করতে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, এবং আগামী ক্লাস আবার তোমাদের শনিবারে। দেখো, শনিবার আবার 8টা থেকে, কিন্তু ওদিন 7:10 আগে থেকে না, 7:50 না। দেখো এখানে মূলত সংজ্ঞায় যে ট্র্যাজেডি এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা মেইন টেক্সট। আমি এটা ছবি দিয়েছি জাস্ট হুবহু যাতে তোমাদেরকে বলতে পারি সেজন্য। দেখো ট্র্যাজেডিটা কি। ট্র্যাজেডি দেন ইজ এ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কাজ বা অভিনয়। হ্যাঁ, অভিনয় করে কোনো কিছু উপস্থাপন করা, এটা মানে কাজের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। তো এইটাই হচ্ছে অ্যাকশন। তো বলছে ট্র্যাজেডি হলো একটা রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন, কোনো একটা কাজের উপস্থাপনা, কোনো একটা কাজকে, কোনো একটা ঘটনাকে অ্যাক্টিংয়ের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, অ্যাকশনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, সেটাই হচ্ছে ট্র্যাজেডি। এবং এই অ্যাকশনটাকে আবার কেমন হতে হবে তাহলে? দ্যাট ইজ অর্থ, যেটাকে যোগ্য হতে হবে। অর্থ মানে যোগ্য, যোগ্য হতে হবে। কেমন যোগ্য? অর্থ সিরিয়াস অ্যাটেনশন, মানে ট্র্যাজেডিটা এমন হতে হবে, সেটার অ্যাকশনটা এমন হবে যে সিরিয়াস অ্যাটেনশনকে গ্র্যাব করার মতো যোগ্য হতে হবে। তুমি একটা ট্র্যাজেডি নাটক তুমি হচ্ছে তোমার হচ্ছে স্টেজের উপরে তুমি পারফর্ম করতেছো, বাট ওইটা অতটা ভালো না বা অতটা যোগ্য না, বা ট্র্যাজেডির কিছু তেমন বুঝতেছো না, তাহলে এটা সিরিয়াস অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে না, তোমার মনোযোগটা ওখানে ধরে রাখতে পারবে না। তো এই জন্য বলতে ট্র্যাজেডি হচ্ছে একটা অ্যাকশনের রিপ্রেজেন্টেশন, এবং যে অ্যাকশনটাকে হতে হবে অবশ্যই সিরিয়াস অ্যাটেনশনকে গ্র্যাব করার মতো যোগ্য হতে হবে। তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে ট্র্যাজেডিটা কি? সিরিয়াস অ্যাটেনশন থাকতে হবে, এটার একটা বৈশিষ্ট্য। ট্র্যাজেডির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন হতে হবে যাতে এটা আমাদের অডিয়েন্সের সিরিয়াস অ্যাটেনশনকে ধরে রাখতে পারে। এরপরে আসো কমপ্লিট ইন ইটসেলফ। ট্র্যাজেডিটা হতে হবে কমপ্লিট, পরিপূর্ণ, মানে এটা শুরু থাকবে, মিডিল থাকবে, শেষ থাকবে। অনেক সময় তোমরা প্রশ্ন লেখো না, প্রশ্ন লিখতে গিয়ে হয়তো কনক্লুশন লিখেছো, মিডিল লিখেছো, বাট ইন্ট্রোডাকশন মিডিল লিখেছো, কনক্লুশন লিখোনি, তাহলে ওই প্রশ্নটা কি শেষ হলো না। তো ব্যাপারটা এরকম যে ট্র্যাজেডিটা এমন হতে হবে যে একেবারে ফার্স্ট টু লাস্ট থাকতে হবে। এখানে লাস্টে গিয়ে হঠাৎ করে শেষ করে দিলা ছোট গল্পের মতো, তাহলে তো হইলো না। তো এই জন্য বলতে ট্র্যাজেডিটাকে পরিপূর্ণ হইতে হবে, কমপ্লিট হইতে হবে। অ্যান্ড অফ সাম অ্যাম্পলিটিউড, এবং একটা নির্দিষ্ট লেংথ থাকতে হবে। ট্র্যাজেডি দেখা যাচ্ছে তুমি শুরু না হতেই শেষ হয়ে গেল, তোমার ভিতরে কোনো আবেগ তৈরি করতেই পারলাম না, শেষ হয়ে গেল, তাহলে তো ওটা ট্র্যাজেডি হলো না। ট্র্যাজেডির একটা নির্দিষ্ট লেংথ থাকতে হবে। এখানে আমরা যখন ভেতরের দিকে আরও পড়বো তখন জানবো, যখন আমরা এই পোয়েটিক্স নিয়ে আরও ডিপলি পড়বো তখন আমরা জানবো যে
ট্র্যাজেডিটা শুরু করতে হয়, মানে আগে তো আর এত লাইট আলো টালো এসব ছিল না, আজ থেকে ধরো প্রায় 2000-2500 বছর আগে। তখন যেটা হতো যে বলা হচ্ছে যে একদিনে, যে দিনে শুরু হবে সেই দিনেই শেষ হবে, এরকমটা করা হতো। তো এই জন্য বলতেছে লেংথ এমন হবে যে সকালে শুরু হয়ে দুপুরে শেষ হয়ে গেল এরকম না, বা দুপুরে শুরু হয়ে শেষই হচ্ছে না, এরকমটা হবে না। এমন একটা হতে হবে যাতে একদিনের মধ্যে শেষ হয়ে যায়। তাহলে ট্র্যাজেডির কি হতে হবে? একটা হচ্ছে সিরিয়াস অ্যাটেনশন ধরে রাখার মতো হতে হবে, 2 নাম্বার হচ্ছে কমপ্লিট হতে হবে, পরিপূর্ণ হতে হবে, 3 নাম্বার হচ্ছে এটা একটা নির্দিষ্ট লেংথ থাকবে, খুব বড়ও হবে না খুব ছোটও হবে না, একটা মাঝারি টাইপের লেংথ হতে হবে। In language enriched by a variety of artistic devices appropriate to the several parts of the play, বলা হচ্ছে ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এর ভাষাটা, ট্র্যাজেডির ভাষাটা কেমন হবে? এটা সমৃদ্ধ হতে হবে। কিসের? বাই এ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইস, এর ভেতরে অনেক আর্টিস্টিক ডিভাইস থাকবে। আর্টিস্টিক ডিভাইস কি? ওই যে তোমরা পড়েছো না, সিমিলি, মেটাফোর, এরকম এই জিনিসগুলো এর ভেতরেও থাকতে হবে। এর ভেতরে থাকতে হবে কোরাস, তোমরা কোরাস পড়েছো না সেকেন্ড ইয়ারে ইডিপাস রেক্স পড়তে গিয়ে? এই যে এই সংজ্ঞাটা মূলত ইডিপাস রেক্সের উপরে বেস করে অ্যারিস্টটল দিয়েছেন, সুতরাং এখানে তোমরা সব এগুলোই পাবা, ইডিপাস রেক্স থেকেই অনেক তোমরা উদাহরণ পাবা, এটা যখন আমরা পোয়েটিক ডিটেল পড়বো তখন। তো কি বলতেছে যে এর ভাষার ভেতরে আর্টিস্টিক ডিভাইস থাকতে হবে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট, যথোপযুক্ত হতে হবে। এর যে ড্রামার ভেতরে যে সেভারেল পার্ট থাকবে, যে অংশগুলো থাকবে, সেই পার্টগুলোর সাথে একেবারে যাতে যোগ্য হয়, মানে সেই পার্টগুলোর সাথে যেখানে যেই রকমটা দরকার ঠিক তেমনটাই যেন হয়, এইরকম ডিভাইস থাকতে হবে। সিমিলি, মেটাফোর বা এই জাতীয় জিনিসগুলো, আইরনি, প্যারাডক্স, সিচুয়েশনাল আইরনি অফ সিচুয়েশন থাকে হচ্ছে তোমার ট্র্যাজেডির ভেতরে। আইরনি অফ ফেথ থাকে, যেমন তোমরা ওই ইয়েতে পড়েছো, ফেথের একটা রোল ছিল না, তোমরা পড়েছিলা সফোক্লেসের ভেতরে, ইডিপাস রেক্সের ভেতরে, তো ওইটা একটা আর্টিস্টিক ডিভাইস। প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন, এবং এটা অ্যাকশনের ফর্মে এটাকে প্রেজেন্ট করতে হবে, মানে ওই যে প্রথম কথাটাই যে অভিনয়ের মাধ্যমে এটাকে প্রেজেন্ট করতে হবে, স্টেজের ওপরে অভিনয়ের মাধ্যমে, নট ন্যারেশন। এটাকে মুখে বলে বর্ণনা দিয়ে এটাকে তুমি প্রেজেন্ট করবা, তাহলে এটা হলো না, বরং এটাকে প্রেজেন্ট করতে হবে অভিনয়ের মাধ্যমে, বর্ণনা দেওয়ার মাধ্যমে না। এবার বলতেছে বাই মিনস অফ পিটি অ্যান্ড ফেয়ার, এবং পিটি অ্যান্ড ফেয়ার জাগ্রত করতে হবে। পিটি অ্যান্ড ফেয়ার কি? পিটি মানে ধরো আমাদের যে ট্র্যাজেডি যে মেইন প্রোটাগনিস্ট যে থাকবে তার উপরে আমাদের একটা সহানুভূতি আসতে হবে। ইডিপাস রেক্সের ভেতরে ইডিপাসের উপরে আমাদের একটা সহানুভূতি কাজ করে না, যে হাই রে ভাগ্যের কাছে লোকটা এরমভাবে হেরে গেল, লোকটা এত বাঁচার চেষ্টা করেছে তাও বাঁচতে পারেনি, এই একটা করুণা আমাদের কাজ করে না? তো বলতেছে এই করুণাটা থাকতে হবে, ফিয়ার থাকতে হবে। ফিয়ার বলতে আমাদের ভয় কাজ করবে, আমরা যারা অডিয়েন্স তারা দেখবো যখন নাটকটা, তখন আমাদের ভয় লাগবে, বা যখন আমরা পড়বো যে ইস ইডিপাস তো এখনই ধরা খেয়ে গেল, ইস ইডিপাস এখনই এই হলো। ম্যাকবেথের ক্ষেত্রে আমাদের মনে হবে যে ইস এটা করলে তো ম্যাকবেথ এখন ধরা খেয়ে যাবে, তারপরে ডক্টর ফস্টাস তো এই ভুল করতেছে, যেহেতু শেষ হয়ে যাবে, তার তো মৃত্যু চলে আসবে, এই যে ভয়, এরকমটা হবে। আমরা অনেক সময় বাংলা সিনেমা দেখতে গিয়ে আমরা এরকমটা অনেক বলি না, যে এই ওখানে যাস না গেলেই তো ধরা খাবি, এরকমটা হয় কিন্তু আমাদের ভেতরে। বা যারা দেখবা তোমাদের চাচা ফুপা যারা আগের লোকজন, তারা কিন্তু এরকমটা করেই থাকে। তো এই পিটি অ্যান্ড ফেয়ার আসবে, তোমার ভেতরে করুণা এবং ভয়, এবং তোমার চোখে পানি আসতে হবে, এই ট্র্যাজেডি দেখে এরকমটা হতে হবে আর কি। ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পার্গেশন অফ সাস ইমোশন, এবং এইখানে আমাদের যে ইমোশন, আমাদের যে আবেগ অনুভূতি, সেটার পার্গেশন হবে, সেটার পরিশুদ্ধকরণ হবে। পরিশুদ্ধকরণ কেমন? তোমরা ট্র্যাজেডি যখন দেখবা, নাটক একটা জিনিস দেখবে, একটা দম বাঁধা, এরপরে কি হয়, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, এবং লাস্টেজ গিয়ে যখন এই পিটি অ্যান্ড ফেয়ার হয়ে যাবে, তোমার ওই ফাইনাল ক্যাটাস্ট্রফি যখন ঘটবে, অর্থাৎ তোমার যে নায়কটা থাকবে সে নায়কের জীবনের চূড়ান্ত মুহূর্ত যখন চলে আসবে, ক্লাইম্যাক্স ঘটবে, তখন তোমার একটা কষ্ট লাগবে, এবং এর ফলে তোমার পার্গেশন অফ ইমোশন আসবে, বলতে তোমার ভেতরে একটা পরিবর্তন আসবে ইমোশনের, যে তুমি দীর্ঘশ্বাস ফেলবা, অনেক সময় এমন হবে তোমার চোখ দিয়ে পানি পড়বে, এই জিনিসগুলো ঘটবে। তো এটাই হচ্ছে ট্র্যাজেডির সার্বজনীন এবং সবচেয়ে উৎকৃষ্ট একটা সংজ্ঞা, এটুকুই, যেটুকু আমি পড়লাম। তো এইটুকু দেখো আমরা অনেকগুলো ট্র্যাজেডির এলিমেন্ট পাচ্ছি, আরও অনেক এলিমেন্ট আমরা পড়বো, এখনই জানবো, যে এটাকে রিপ্রেজেন্টেশন অফ অ্যাকশন হবে, অর্থাৎ অ্যাকশনের রিপ্রেজেন্টেশন, অভিনয়ের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে হবে, এবং এই অ্যাকশনটা কেমন হবে? সেটা হচ্ছে সিরিয়াস অ্যাটেনশন গ্র্যাব করার মতো হতে হবে। এটা তুমি এমন একটা অ্যাকশন দিলা যেটা আসলে আমাদেরকে অ্যাটেনশনই গ্র্যাব করতে পারতেছে না, তাহলে হইল না। কমপ্লিট হতে হবে, এটার খাপছাড়া হওয়া যাবে না। তারপরে এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকতে হবে, খুব বেশি বড়ও হওয়া যাবে না, খুব বেশি ছোটও হওয়া যাবে না।
এর ভাষার ভেতরে অনেক আর্টিস্টিক ডিভাইস থাকবে, মানে ভাষার চমৎকারিত্ব থাকবে আর কি। তারপরে তোমার এবং এই চমৎকারিত্ব তোমার ভাষা বা নাটকের যে বিভিন্ন পার্ট থাকবে সে পার্ট অনুযায়ী যথোপযুক্ত হইতে হবে। হ্যাঁ, যে পার্টের সাথে যেটা যায় সেটাকে সেই জায়গাটাতে বসাইতে হবে। তারপর এটা এই যে স্টেজের উপরে পারফরমেন্সের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে হবে, ন্যারেশন বা বর্ণনা দিয়ে এটা হবে না। যেমন আমরা কি হয় যে ট্র্যাজেডি পড়লে কিন্তু আমাদের কষ্ট লাগে না, বাট এটা যদি অভিনয় করা দেখি তাহলে চোখে পানি এসে যায় না। তো ব্যাপারটা এরকম। তো বর্ণনা দিলে হবে না, এটাকে অভিনয়ের মাধ্যমে দেখাইতে হবে। এবং এই নাটকটা দেখার পরে আমাদের ভেতরে পিটিএন ফেয়ার আসতে হবে, এবং পিটিএন ফেয়ার আসার পরে আমাদের যেটা হবে যে আমাদের ইমোশনের পার্গেশন ঘটবে, ইমোশনের পরিশুদ্ধকরণ ঘটবে। তো এই জিনিসগুলো এই কয়েকটা হচ্ছে আমাদের ট্র্যাজেডির বৈশিষ্ট্য। আমরা এবার নেক্সটে আরও কিছু জানবো। আচ্ছা, তোমরা মোবাইলের স্ক্রিনের উপরে হাত দিও না, স্ক্রিনে হাত দিলে যেটা হবে যে ওই আমাদের এই যে এরকম দাগ পড়বে, হ্যাঁ, এই দাগগুলো পড়লে দেখা মুশকিল হয়ে যায়। এবার আসো আমরা ট্র্যাজেডি সম্পর্কে আরেকটু জানি। এই যে এখানে ট্র্যাজেডির কিছু গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, এলিমেন্ট থাকে ট্র্যাজেডির। হ্যাঁ, হয় না যে একটা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, যেমন মাথা একটা, তারপরে হাত একটা, পা একটা, বুক একটা, পেট একটা, এরকম। তো এরকমই ট্র্যাজেডির প্রায় 6টা গুরুত্বপূর্ণ এলিমেন্ট রয়েছে, যেটা কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট বলা হচ্ছে, মানে হচ্ছে তোমার গঠনগত এলিমেন্ট। তো ট্র্যাজেডির ভেতরে কি কি থাকবে চলো আমরা এখানে দেখি। শুরুতেই হচ্ছে প্লট। আমরা যখন পোয়েটিক্স পড়বো তখন এগুলো আরো ডিটেল পড়বো, কিন্তু কারণ আমি জাস্ট জানাচ্ছি। শুরুতে থাকবে হচ্ছে প্লট, বা যেটাকে বলতেছি কাহিনী। হ্যাঁ, কাহিনী থাকবে। পিস অফ লাইফ, অর্থাৎ হিউম্যান অ্যাকশন বা এক্সপেরিয়েন্স থাকবে। অ্যাকশন মানে কিন্তু কাহিনী। হ্যাঁ, তো এই কাহিনী থাকবে বা প্লট থাকবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দ্য ক্যারেক্টার্স। হ্যাঁ, ক্যারেক্টার থাকবে, অফ এজেন্ট অফ ড্রামাটিক পার্সোনা আর কোয়ালিটি অফ দ্য এজেন্ট। মানে এসব এত কিছু জানার দরকার নেই, জাস্ট শুধু এটুকু জেনে রাখো যে ক্যারেক্টার থাকতে হবে। ক্যারেক্টার ছাড়া তো ট্র্যাজেডি বা নাটক হবে না। 3 নাম্বার হচ্ছে দ্য থট থাকতে হবে। থটটা কি জিনিস? সেটা হচ্ছে যে এমন কিছু আবেগ অনুভূতি যেগুলো এই ক্যারেক্টাররা প্রকাশ করবে। এই যে বলছে হুইচ আর এক্সপ্রেসড বাই দ্য এজেন্ট অফ অ্যাকশন, মানে অ্যাকশনের এজেন্ট মানে ক্যারেক্টাররা এক্সপ্রেস করবে, প্রকাশ করবে, এরকম কিছু আবেগ অনুভূতি থাকবে। তারপরে থাকবে ডিকশন। ডিকশন মানে হচ্ছে তোমরা জেনে গেছো অলরেডি যে ভাষার প্রয়োগ, যেটা ভাষা নির্বাচন, শব্দ নির্বাচন, ফ্রেজ নির্বাচন, এগুলো হচ্ছে বা আর্টিস্টিক ডিভাইস যেগুলো সিমিলি, মেটাফোর, আইরনি, প্যারাডক্স, কোথায় কোনটা ইউজ করব, হ্যাঁ, এই ডিকশনের বিষয়টা থাকবে। এরপরে থাকবে হচ্ছে মেলোডি। ওই যে কোরাসরা গান গায় না, গানের মাধ্যমে উপস্থাপন করে, তো ওই মেলোডি থাকবে। এবং 6 নাম্বার যে এলিমেন্ট সেটা হবে স্পেকটাকেল। স্পেকটাকেল বলতে স্টেজের উপরে প্রদর্শনী হতে হবে। হ্যাঁ, এটা তোমার ওই মুখে বলে হবে না, বা ওই যে রেডিওর নাটক দেখতাম না আমরা, ওরকমটা হলে হবে না। এটা তোমরা তো রেডিও এখন তো আর দেখো না, আগে একটা সময় ছিল রেডিওতে নাটক হইতো। হ্যাঁ, নাটক খালি শুনতে হইতো আর কি। তো ব্যাপারটা এরকম যে এরকম করলে হবে না, স্পেকটাকল থাকতে হবে। স্পেকটাকলের মানেই হচ্ছে তোমার দৃশ্যায়ন করা, মানে স্টেজের উপরে ওইগুলোকে পারফরমেন্সের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা। তো এই স্পেকটাকল থাকবে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে ট্র্যাজেডির 6টা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। একটা হচ্ছে প্লট, এটাকে ছন্দের আকারে মনে রাখবা যে প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মেলোডি, স্পেকটাকল, এভাবে মনে রাখবা। প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মেলোডি, স্পেকটাকল, তাহলে এটা হয়ে যাবে। এবং অ্যারিস্টটল এই 6টা এলিমেন্টের ব্যাপারে কি বলেছেন দেখো, যে অ্যারিস্টটল কনসিডার্স প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস 6 এলিমেন্ট। এই 6টা এলিমেন্টের মধ্যে প্লট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরাও জানি যে কাহিনী না থাকলে তো ওটা হলো না, কাহিনীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ইট ইজ লাইফ অ্যান্ড সোল অফ এ ট্র্যাজেডি। একটা ট্র্যাজেডির জীবন বা আত্মা হচ্ছে, বা মেইন জিনিসটাই হচ্ছে এই প্লট বা কাহিনী। সো প্লটটা এত গুরুত্বপূর্ণ। এবং প্লটেরও আরও অনেক বিষয় রয়েছে, কমপ্লেক্স প্লট, ইজি প্লট, প্লটেরও মেলা রকমের ধরন রয়েছে, ক্যারেক্টারের ধরন রয়েছে, থটের ধরন রয়েছে, এগুলো আমরা পরে যখন পোয়েটিক্স পড়বো তখন জানবো। এবার আসো ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো সম্পর্কে আমরা একটু জানি। ট্র্যাজিক হিরো অলরেডি তোমরা পড়েছো, যেমন ইডিপাস রেক্সের ভিতরে ট্র্যাজিক হিরো হচ্ছে আমাদের ইডিপাস নিজেই। তারপরে এই যে ডক্টর ফস্টাস তোমরা পড়বা, এই দেখো ইডিপাসের ভেতরে ইডিপাস, ডক্টর ফস্টাসের ভেতরে ডক্টর ফস্টাস নিজেই হচ্ছে একটা হচ্ছে হিরো। তো এটা হচ্ছে ট্র্যাজিক হিরো, মানে তার উপরেই দুর্ভাগ্যটা নেমে আসবে। উইলিয়াম শেক্সপিয়ারের যেমন হ্যামলেট, ম্যাকবেথ, এই ম্যাকবেথটা আমরা পড়বো, সো ম্যাকবেথ ট্র্যাজিক হিরো। ওথেলো, কিং লিয়ার, এগুলো সবই ট্র্যাজিক হিরো।
তো ট্র্যাজিক হিরো থাকবে এবং হিরোরও কিছু গুরুত্বপূর্ণ কোয়ালিটি থাকবে, সেগুলো আমরা জানবো। যেমন হিরোর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে হেমারশিয়া থাকবে। হেমারশিয়া মানে ট্র্যাজিক ফ্ল, মানে ভুল করবে সে, এবং সেই ভুলের কারণেই তার উপরে মিসফরচুন নেমে আসবে, দুর্ভাগ্য নেমে আসবে। এই তোমরা লাইনে আছো? শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, যখনই মনে কোনো কোশ্চেন আসবে, হ্যাঁ, রিলেটেড, তখনই সাথে সাথে জিজ্ঞাসা করবা। এমন না যে আমি এই পার্ট পড়াচ্ছি তো অন্য কোনো পার্ট থেকে একটা কোশ্চেন করতেছে, এরকম না। এই রিলেটেড যখনই কোনো প্রশ্ন আসবে তখনই এই মাইকটা অন করে জিজ্ঞাসা করে ফেলবা। দেখো তো এই হ্যামারশিয়া থাকবে, ওই যে ট্র্যাজিক ফ্ল বা আমাদের যে ট্র্যাজিক ক্যারেক্টার, সে যে ভুল করবে সেই ভুলটার গ্রিক নেম বা অ্যারিস্টটলের ভাষায় সেটাকে বলা হয়েছে হ্যামারশিয়া। তারপরে এটা হচ্ছে এই ট্র্যাজিক ক্যারেক্টারের ওই ভুলটার নামই হচ্ছে হ্যামারশিয়া, এবং এটা থাকবে। হ্যামারশিয়ার কারণেই তার উপরে মিসফরচুন নেমে আসবে। এবার আসো আমরা যদি এইখানটাতে যাই, ক্যাথারসিস, ওই যে পিটিয়ান ফেয়ার বলতেছিলাম না, ওই পিটিয়ান ফেয়ারের তো এটা তো ইংলিশ শব্দ, ওইটারই গ্রিক শব্দ হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিস মানে হচ্ছে পিটিয়ান ফেয়ার। হ্যাঁ, যখনই একটা ট্র্যাজিক হিরো ভুল করবে এবং তার পতন ঘটবে, তখনই আমরা যারা অডিয়েন্স, আমাদের ভেতরে একটা ক্যাথারসিস ইফেক্ট তৈরি হবে। তার মানে কি, ওই পিটিয়ান ফেয়ার আসবে, আমরা ভয় পাবো, আমাদের কষ্ট হবে, আমাদের মনে হবে যেন এটা এটা কোনো ঘটনা ঘটলো, এটা এরকম ঘটলো কেন, এরকম না হলেও তো পারতো। হ্যাঁ, তোমরা একটা বাংলা সিনেমা আছে, হ্যাঁ, আমি বাংলা সিনেমা থেকে উদাহরণ দিই মাঝে মাঝে, কারণ আমি বললাম না যে ব্যাকডেটেড এবং আধুনিক দুই দুই এজি পেয়েছি, যার জন্য বলতেছি। বাংলা সিনেমা একটা আছে সাবানার, সেটা হচ্ছে যে মরণের পরে, ওই সিনেমাটা দেখো, দেখবা যে ওখানে কষ্ট কেমন লাগে। ওইটা ঘরের লাইট অফ করে অন্ধকারে বসে থেকে ওটা দেখতে হবে, মরণের পরে। ওটা ভয়ের কোনো সিনেমা না কিন্তু, হ্যাঁ, খুব হচ্ছে এলিজিয়াক বা এই ট্র্যাজিক ইফেক্ট তৈরি হবে, এবং ওইখানে তোমার ভেতরে যে ইফেক্টটা তৈরি হবে ওটা দেখার পরে, সেটাই হচ্ছে ক্যাথারসিস। এরপরে আছে ড্রামাটিক ইউনিটিস। ড্রামাটিক ইউনিটিস বলতে ওই যে আমরা যে প্লট পড়লাম না, সেই প্লট সেটারই তিনটা ইউনিটি থাকবে। ইউনিটির একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে প্লেস, এবং একটা হচ্ছে অ্যাকশন, মানে কাহিনী। মানে তুমি ড্রামাটা যেটা পড়তেছো, সেটা পড়ার সময় ওইটার বা ড্রামাটা যেটা স্টেজে উপস্থাপন করতেছো, সেটা টাইম হইতে হবে কতক্ষণ, টাইমটা হতে হবে একদিনের ভিতরে শেষ হতে হবে। প্লেস, সেটা এক জায়গায় হতে হবে। যেমন এখনকার যুগে কি হয়, একটা নাটক হলে আমরা দেখি খাড়াই বাংলাদেশের হতদরিদ্র পল্লীতে অভিনয় করতেছে, একটু পরে গানের দৃশ্যে চলে গেছে সুইজারল্যান্ড, হ্যাঁ, পাতায়া চলে গেছে ব্যাংককের। তো এরকমটা হওয়া যাবে না। হ্যাঁ, এরকমটা আসলে তখন তো পসিবল ছিল না, এখন তো পসিবল, তাই না? তখন তো ওই একটা স্টেজের উপরেই হচ্ছে নাটক করতে হতো। তো এই জন্য বলতেছে যে একটা জায়গাতেই নাটকগুলো হতে হবে বা কাহিনীগুলো একই জায়গায় ঘটতে হবে। এরপর হচ্ছে অ্যাকশন, এবং অ্যাকশনটা হতে হবে খুবই পরিপূর্ণ এবং খুবই ইউনিটি থাকতে হবে এগুলোর ভিতরে একটা আরেকটার সাথে। ইউনিটি বলতে এরকম, যেমন একটা মানুষের শরীরটা এমন যে একটা মানুষের যদি ধরো পুরো চেহারা খুব সুন্দর, এখানে ধরো নাকটা থাকলো না, তাহলে কি এটা পরিপূর্ণ মনে হবে? বা তোমার একটা কান নাই, তাহলে এটা কি কেমন খাপছাড়া লাগবে না? হ্যাঁ, বলা যেতে পারে যাচ্ছে এটা এটা অন্য রকমের মানুষ, কিন্তু এটা কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না, কারণ আমরা ছোটবেলা থেকে এটা দেখে অভ্যস্ত যে একটা মানুষের নাক কান এগুলো থাকতে হবে, বা হাত নাই, এটা অসামঞ্জস্যপূর্ণ। ঠিক এরকমই একটা ড্রামার ভেতরে, মানে যেটা ট্র্যাজেডি, সেটার ভেতরে টাইম, প্লেস, অ্যাকশন, এগুলোর ভেতরে এরকম একটা কানেকশন থাকবে। বা এই যে অ্যাকশনের ভেতরে আরো অনেক জিনিস আছে, সেগুলোর ভেতরে অনেক কানেকশন থাকবে, যেটা আমরা পরবর্তীতে পড়বো। তো এই কানেকশনগুলো সুসামঞ্জস্যপূর্ণ হতে হবে, আদারওয়াইজ এটা আসলে ভালো হবে না। এটাকে যদি আমরা রান্নার সাথে তুলনা করি, ট্র্যাজেডিটা যদি একটা খাবারের নাম হয়, তাহলে সেই খাবারের ভেতরে লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে, বা লবণ কম হয়ে গেলে কি ভালো লাগবে? ঝাল খুব বেশি দিয়ে ফেলেছো, তাহলে কি ভালো লাগলো? এগুলো সব সমান পরিমাণে থাকতে হবে, আদারওয়াইজ টেস্ট হবে না। তো ব্যাপারটা হচ্ছে এই। এরপরে আছে হচ্ছে পিটিয়ান ফেয়ার বা ট্র্যাজিক প্লেজার বলা হচ্ছে, যেটা মানে পিটিয়ান ফেয়ার বা ক্যাথারসিস একই জিনিস এবং ট্র্যাজিক প্লেজার একই জিনিস। পরীক্ষায় যদি কখনো আসে ট্র্যাজিক প্লেজার সম্পর্কে, তো ওই পিটিয়ান ফেয়ারই লিখতে হবে, বা ক্যাথারসিস সম্পর্কে পিটিয়ান ফেয়ারই লিখতে হবে, একই জিনিস। তো এটাই বলতেছে যে ট্র্যাজিক প্লেজার এটাও কিন্তু একটা আনন্দ, তাই না? অনেক সময় তোমরা হাজব্যান্ড ওয়াইফ গন্ডগোল করো, চিল্লাপাল্লা করো, অনেকে বলে না যে আরে এর ভেতরে আলাদা একটা মজা আছে। তো ওইটা হচ্ছে ট্র্যাজিক প্লেজার। প্লেজার দুই রকমের, একটা হচ্ছে সুখের প্লেজার, একটা হচ্ছে ট্র্যাজিক প্লেজার। কেউ গন্ডগোল অশান্তি করে মজা পায়, কেউ আবার সুখ শান্তি ভালো থেকে মজা পায়। তো আমাদের ট্র্যাজেডির ভেতরে যে মজাটা, সেটা হচ্ছে ট্র্যাজিক প্লেজার। অনেকে বলতে পারে এটা কোনো নাটক হলো, কোনো মজা হলো এটাতে,
এটা পড়ে যদি আমাদের বা এই নাটকটা দেখে যদি আমার চোখে পানি আসে তাহলে এটা কি মজা হলো? তো ওইটাই মজা, যে তোমার চোখে পানি আসতেছে ওইটাই মজা, ওইটার নাম হচ্ছে ট্র্যাজিক প্লেজার। আচ্ছা, ট্র্যাজিক ফ্ল হচ্ছে, এটা সিনোনিম হচ্ছে হ্যামারশিয়া, যেটা হচ্ছে ওই যে বললাম যে একটা ডিফেক্ট বা একটা ভুল করবে যেটার কারণে মেইন ক্যারেক্টারের উপরে একটা ডাউনফল ঘটবে, তার মিসফরচুন নেমে আসবে, এটাকে বলা হচ্ছে ট্র্যাজিক ফ্ল। ওকে, তো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা, কারণ আজকে আমরা এর চাইতে গেলে আমরা সামনে আগে সময় পাবো না। আর 3-4 মিনিট পরে তোমাদের সিনিয়র যারা থার্ড ইয়ার রয়েছে তাদের আবার ক্লাস শুরু হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আহ, তোমরা যে রাইট প্লেসে আছো এটার প্রমাণ দেই, তোমরা আজকে এটাতে 26 জন, তাই না? বাট তোমাদের সিনিয়র যারা রয়েছে তাদের যদি ইয়ারটা দেখো, আহ, এই দেখো 514 জন, তোমাদের সিনিয়র থার্ড ইয়ার যেটা 514 জন, এটাতে এখন পর্যন্ত ক্লাস হয়েছে হচ্ছে 120টা ক্লাসের মতো, 121টা ক্লাস হয়েছে। তো তারা 121 জন, মানে 121টা ধরে ক্লাস করতেছে এতজন, তো একটু মাথায় রেখো যে এরা কিন্তু এমনিতেই নাই। তো তোমরাও যে একেবারে ভুল জায়গায় এসছো তাও না। আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে বলতে পারো, তোমরা নিজেরাও কনফিডেন্ট থেকো যে না, যেটা শিখতেছি বা যেটা পড়তেছি ইনশাল্লাহ ভালো জিনিস পড়বো। আচ্ছা, এবার তোমাদের কোনো কথাবার্তা থাকলে সেগুলো বলো, আমরা ক্লাস শেষ করে দেব খুব দ্রুতই, কারণ ওই যে থার্ড ইয়ারটা আবার শুরু হবে সেজন্য। বলো। যে বইটা পড়াইছেন এই বইটা কি হচ্ছে ফ্রেন্ডস এর কোনো বই? হ্যাঁ, সব ফ্রেন্ডসের বই। আমি যেগুলো পড়াইলাম এটা হচ্ছে যে আগের সিলেবাসের। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমরা এই টেক্সটটা তোমাদেরকে কিনতে হবে, ছোট্ট একটা বই, অ্যারিস্টটলের পোয়েটিক্সের মেইন টেক্সট, এটা কিনবা, এটা দরকার আছে। আর এছাড়া তো প্যারাফ্রেজ কিনতে হবেই। আর এই যে এগুলো আমি আগের একটা পুরাতন বই থেকে আমরা যে সময়টাতে পড়েছি সেই সময়ের এগুলো টেক্সট, তোমরা ইচ্ছা করলে এখান থেকেও পড়তে পারো। আবার যদি মনে করো যে না আমরা এখান থেকে পড়বো না, আমাদের যে বই আমাদের সিলেবাসের ভেতরে সেগুলোর থেকে পড়বো, তো একই জিনিস আছে আর কি, এগুলো সবই ফ্রেন্ডসের বই। আচ্ছা, মেন বই কিনতে হবে না, তোমরা গাইড কিনবা আর প্যারাফ্রেজ কিনবা। হ্যাঁ, দেখো আমাদের এই যে গ্রুপগুলোতে অনেক ছবি দেওয়া আছে না, ওই ছবি দেখে দেখে ওই বইগুলো কিনে নিয়ে আসবা, তাহলেই হবে। হুম, বলো। আর আপাতত আমি বলবো যে ফ্রেন্ডসের বই কিনো, এর পরবর্তীতে যে আরো যে বইগুলো আছে লেকচার বা তোমাদের সিনিয়র অনেকেই কিন্তু অনেক বই টই পাবলিশ করেছে, গাইড টাইড, সেগুলোও কিনতে পারো তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তবে একটা জিনিস মাথায় রাখো, সবসময় যেন চিন্তা করবা ইংলিশ টু ইংলিশ চিন্তা ভাবনা করার, ইংলিশ টু ইংলিশ পড়ার। এই ইংরেজিগুলো যেমন এই যে এটা আমরা যদি লাইন বাই লাইন পড়ি এইভাবে পড়ার চেষ্টা করবা। অনেক নোট আছে, অনেকে তোমাদের সিনিয়র অনেকেই তৈরি করেছে যে ইংরেজি একটা স্ট্যান্ডে ইংরেজি করেছে, ওটারই বাংলা আবার নিচে দিয়ে দিয়েছে। তো এটা আলটিমেটলি এখন এই মুহূর্তে মনে হবে যে এটা হেল্পফুল, আসলে হেল্পফুল, বাট আলটিমেট লেভেলে কিন্তু এটা ক্ষতিকর। তোমার ওই ইংলিশটা পড়ে বাংলা করতে আর মানে ওইটা করা শেখা হবে না কোনোদিনই, কারণ এই যে রেডিমেড নিচে পাচ্ছ সেজন্য। তো এটা একটু মাথায় রেখো আর কি। হ্যাঁ। আর স্যার আপনি যে বললেন লেকচার শিট দিবেন, ওগুলা কিভাবে দিবেন? লেকচার শিট দিব, এটার একটা আমি উদাহরণ দেই। উদাহরণটা কিভাবে দেই, আমি আমার সেকেন্ড ইয়ার থেকে একটা দেখাই। সেকেন্ড ইয়ার, এবার নিউ সেকেন্ড ইয়ার যারা তাদেরকে যেটা দিচ্ছি আর কি। রোমান্টিক পোয়েট্রি দেখাই, জন কিটসের দেখাই। এটা ধরো ওড অন এ গেসিয়ান আর্ন কবিতাটা, তো এটার একটা লেকচার শিট দেখো। এটা পড়লে এটাই ছোটখাটো একটা নোট, হ্যাঁ, যে এটার সম্পর্কে, যেমন এটা একটা ওড, এটার ভিতরে থিমটা কি রয়েছে, এটার টোন কি রয়েছে, এটার স্ট্রাকচার কি, গেসিয়ান আর্ন কবিতা সম্পর্কে ডিটেল আছে। এরপরে এটা থেকে সামারি, এটার ভিডিও লেকচারটা আমার ওই যে গ্রুপে করা আছে সেটা। তারপরে এটার উপরে যদি ডিটেইল সামারি থাকে সেইটা, তারপর ফিগার অফ স্পিচ কি রয়েছে এর ভেতরে, হ্যাঁ, এরকম ভাবে সব ডিটেইল থাকবে আর কি। এটাই একটা নোট, এটা তোমরা প্রিন্ট আউট করেও নিতে পারো, নিয়েও পড়তে পারবে আর কি। আমি পিডিএফও দেবো এবং লেকচার শিট এই টেক্সটও দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? তাহলে আমাদের ফার্স্টে বই কেনা লাগবে, স্টাডি গাইড পরে কিনলে হচ্ছে? এটা ডিপেন্ড করবে, তুমি যদি একবারেই সবগুলো কিনে নিয়ে আসো কিনতে পারো, আবার যদি মনে করো যে না আমি কিছুদিন পরে কিনবো তাও কিনতে পারো। আচ্ছা,
সো ঠিক আছে, তোমরা ঘন্টাখানেকের মধ্যেই বা 1-1.5-2 ঘন্টার ভেতরেই তোমরা ভিডিওটা পেয়ে যাবা আজকের ক্লাসের, একেবারে আনকাট, আমি কোনো কিছুই কাটবো না। তো তোমরা নেক্সট দিনে হচ্ছে নেক্সট আবার শনিবারে ক্লাস আছে, তোমরা অন টাইমে জয়েন করিও, তাহলে আমরা পরিপূর্ণ ক্লাসটা করতে পারবো আর কি। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।